যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অ্যাক্সেসিবল লাইব্রেরি এবং এফএসডির যৌথ উদ্যোগে আপনারা শুনছেন কোয়ারেন্টিন রিডিংস। দ্বাদশ পর্যায়ে পরিবেশিত হচ্ছে প্রমথনাথ বিশির উপন্যাস কেরি সাহেবের মুন্সি। উপন্যাসটি পাঠ করেছেন নন্দিনী সরকার। শ্রুতি গ্রন্থটি নির্মাণ করেছেন শুক্লা রায়। শুরু হচ্ছে কোয়ারেন্টিন রিডিংসের দ্বাদশ পর্যায়ে শ্রী প্রমথনাথ বিশি রচিত ইতিহাস আশ্রয়ী উপন্যাস কেরি সাহেবের মুন্সি। আজ চতুর্দশ পর্ব। পৃষ্ঠা 383, অধ্যায় 13, মুখোমুখি। মানুষেরা সব সম্বল যখন ফুরিয়ে যায় তখন হাতে থাকে চোখের জল। ওর আর অন্ত নেই। কোন দুর্গেও চিরহিমানির শিখরে ওর উৎস। চোখের জলে ঝাপসা হয়ে সূর্য ওঠে রেশমির, আবার চোখের জলের কুয়াশাতেই হয় তার অন্ত। চোখের জলের স্রোতে নিঃশব্দ প্রহরগুলো ভেসে চলে যায় রেশমির জীবন থেকে, ঝরা শ্রাবণের পূর্ণিমার চাঁদের মতো। ও চোখের জলের বর্ষণ ঠেলে কোনো রকমে এগোয়। এতদিনেও বুঝতে পেরেছে সংসারে কাঁদবার অবসর অপ্রচুর নয়। গঙ্গায় ডুব দিয়ে কাঁদে, জলে জল মিশে যায়। ধোঁয়ার ছলনা করে কাঁদে, বাষ্পে বাষ্প মিশে যায়। আয়নার সম্মুখে দাঁড়িয়ে কাঁদে, ছায়াতে কায়াতে বেশ মিশে যায়। বালিশে মুখ লুকিয়ে কাঁদে, বিছানায় জল মিশে যায়। কিন্তু স্বপ্নের মধ্যে যখন কেঁদে ওঠে সে ভাবে, ভগবান কি করলে? নিতান্ত হতভাগ্যকেও তুমি স্বপ্ন সুখের বরাদ্দ করে থাকো, সেটুকুও কেড়ে নিলে আমার। এত চোখের জল তো লুকোনো থাকে না। টুস্কি শুধায়, কি হয়েছে বোন? কিসের এত দুঃখ? বলো খুলে আমাকে। কি বলবে রেশমি? বলতে হলে আস্ত একখানা রামায়ণ বলতে হয়। ইচ্ছা হয় না রেশমির, অথচ চোখের জলের একটা কারণ দর্শানো তো চাই। সে বলে, দিদি বাড়ির কথা মনে পড়ছে। এটা অসঙ্গত কথা নয়। টুস্কি বলে, নিতান্ত যাওয়ার ইচ্ছা হয়তো বলো দেখি সেথ সঙ্গী পাওয়া যায় কিনা। পৃষ্ঠা 384। রেশমি তো প্রকৃত তথ্য গোপন করেছে, তাই সেথ সঙ্গীর জন্য আগ্রহ দেখায় না। টুস্কি বলে, আচ্ছা না হয় এখন নাই গেলে দেখি তোমার গায়ের দিকে কোনো লোক যায় তো তার হাতে একখানা চিঠি পাঠিয়ে দিও। তাতেও বড় আগ্রহ প্রকাশ করে না রেশমি। দাবানলের হরিণী যেদিকে এগোয় সেদিকেই আগুন। অবশ্য আত্মসমর্পণ না করে উপায়ও থাকে না। টুস্কি বলে, শোনো বোন, তোমার চেয়ে আমার বয়স বেশি, সংসারটা দেখলামও বেশি। দুঃখ এমন জিনিস যা ভাগ করে নিলে কমে, আর সুখ এমন জিনিস যা ভাগ করে নিলে বাড়ে। রেশমি বলে, দিদি সুখের ভাগ নেবার লোকের অভাব হয় না, দুঃখের ভাগ নেবে কে? টুস্কি বলে, আরে পাগল, সংসারটা বড় অদ্ভুত জায়গা। দুঃখের ভাগ নেবার লোকের অভাবও হয় না এখানে। তারপর একটু থেমে বলে, সেরকম লোক না গড়েই কি দুঃখ গড়েছেন বিধাতা? নেবে তুমি আমার দুঃখের ভাগ? শুধায় রেশমি। যদি দাও। কেন নিতে যাবে পরের দুঃখ? যদি চাও তা আমার দুঃখের ভাগও না হয় তোমাকে দেব। তারপর হেসে বলে, সংসারের দুঃখের অভাব কি বোন? তবে একটা গল্প শোনো, বলে পুনরায় আরম্ভ করে টুস্কি। সেবার গিয়েছিলাম সুন্দরবনে, তা সে আজ অনেক দিনের কথা। গায়ের নাম নপাড়া। গাঁ আর বন পাশাপাশি, কোথায় গায়ের শেষ আর কোথায় বনের শুরু বোঝবার উপায় নেই। আমি ভাবি তা উপায় না থাকে না থাক, আমার তো ভালোই হলো। বন দেখতে এসেছি, বন দেখি। এদিক ওদিক ঘুরে বেড়াই। তাই দেখে বুড়িমা যে বাড়িতে গিয়েছি সেই বাড়ির কর্ত্রী বলল, মা অমন কাজটি করনি, অমন একা একা যেখানে সেখানে যেওনি। কেন মা? শুধাই আমি। এখানে যে প্রত্যেক ঝোপে ঝাড়ে বাঘ। দিনের বেলাতেও? পৃষ্ঠা 385। দিনের বেলাতেও বই কি, দিনের বেলায় বাঘগুলো যাবে কোথায়? তারপরে টুস্কি দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে বলে, সংসারে প্রত্যেক ঝোপে ঝাড়ে দুঃখ, জাগরণেও দুঃখ, ঘুমন্তেও দুঃখ। লোকে যখন বলে যে ঘুমোলে দুঃখের হাত থেকে রক্ষা পাওয়া যাবে, তখন আমার বুড়িমার কথা মনে পড়ে। দিনের বেলায় বাঘগুলো যাবে কোথায়? ঘুমোলে দুঃখগুলো যাবে কোথায়? তখন তারা স্বপ্নে গুড়ি মেরে এসে নিঃশব্দে ঘাড়ে লাফিয়ে পড়ে।
হঠাৎ নিজের মনটাকে সবলে ঝাঁকুনি দিয়ে জাগ্রত করে তুলে রেশমি বলে, শুনবে দিদি আমার সব কথা? টুস্কি বলল, শুনবো বই কি। শুনলে তাড়িয়ে দেবে না তো? বিস্মিত টুস্কি বলে, তাড়াতে যাব কেন? হয়তো বাড়িতে রাখবার অযোগ্য মনে করবে। টুস্কি মনে মনে হাসে, মনে মনে বলে, তুমি এইটুকু জীবনে এমন কি পাপ করেছো জানি না, কিন্তু আমার সব কথা শুনলে এখনই এ বাড়ি ছেড়ে না যাও তো কি বলেছি। টুস্কিকে নিরুত্তর দেখে বলে, কি তাড়িয়ে দেবে নাকি? শোনো একবার কথা, মামলা না শুনেই রায়? রায় কি হবে তা বুঝতে পারছি, কিন্তু তবু বলবো। যদি মনে খুঁত থাকে নাই বললে। না দিদি, আর এত ভার একা বইতে পারি নে। বেশ, এসো না তবে ভাগ দাও, আমিও কিছু ভাগ দেব তোমাকে। তুমি কি ভাবো দুঃখ একতরফা? রেশমি বলে, এতদিন বোনের মতো মায়ের মতো আশ্রয় দিলে, আর তোমার কাছে সত্য গোপন করে বসে আছি, বড় দুঃখ হতো। কতবার ভেবেছি বলবো সব কথা, তখনই ভয় হয়েছে যদি সেসব কলঙ্কের কথা শুনে তাড়িয়ে দাও, যাব কোথায়? টুস্কি বলে, আরে পাগলি, মানুষ কি দোষ গুণ বিচার করে ভালোবাসে? আগে ভালোবেসে ফেলে, তারপরে খুঁজে খুঁজে গুণ বের করে। ভালোবাসা এমনই বস্তু যে তাতে দোষকেও গুণ মনে হয়। দেখনি, মাঘের শিশিরে সূর্যের আলো পড়লে মুক্ত বলে মনে হয়। পৃষ্ঠা 386। রেশমি বলে, আজ সন্ধ্যাবেলা খুলে বলবো সব, তারপরে যা থাকে কপালে। বেশ তো, ভাগাভাগি করা যাবে দুঃখের। আমিও নেব দুঃখের ভার, দেখি কার দুঃখের ভার বেশি, কার কলঙ্কের রং বেশি গাঢ়। তখন দুজনে স্থির করে যে রাত্রে শুনবে তারা পরস্পরের কথা। সন্ধেবেলা মদন মোহনের আরতি দেখবার জন্য টুস্কি একাকী গেল। ইদানিং কয়েকদিন রেশমি যাওয়া বন্ধ করেছে, তাই টুস্কি আর পিড়াপিড়ি করে না। আজকে রেশমির মনটা অনেকটা হালকা, তবু সে গেল না। তার ইচ্ছা যে দুজনে মুখোমুখি হওয়ার আগে মনটাকে গুছিয়ে প্রস্তুত করে নেবে। মনের মালখানায় সব স্তূপাকারে অগোছালে পড়ে আছে, একটু সাজিয়ে গুছিয়ে না নিলে নিজেরই যে পথ করে চলা কঠিন। অপরে ঢুকবে কি উপায়ে? ভাবতে ভাবতে রেশমি ঘুমিয়ে পড়েছিল। যখন জাগলো, দেখলো বাতিটা কখন নিভে গিয়েছে। বুঝলো রাত নিশ্চয় অনেক। ভাবলো টুস্কি নিয়মিত সময়ে নিশ্চয়ই ফিরেছে, আর ঘুমের ঘোরে কখনো হয়তো ওরা খেয়ে নিয়েছে, মনে না পড়বারই কথা। পাশে হাতড়িয়ে দেখলো টুস্কির বিছানা শূন্য। শূন্য, কোথায় গেল? রেশমি উঠে বাতি জ্বাললো, দেখলো যে বাড়ির মধ্যে কোথাও টুস্কি নেই। দেখলো রান্নাঘরে দুজনের ভাত ঢাকা পড়ে আছে, দরজা বাইরে থেকে বন্ধ। সে বুঝলো টুস্কি ফেরেনি। এমন সময় মদন মোহনের বাড়িতে ডঙ্কা বেজে উঠল। রেশমি বুঝলো যে রাত শেষ প্রহর। নিঃশব্দ আকাশের তলে প্রদীপ হাতে মূঢ়ের মতো সে দাঁড়িয়ে রইল। সে রাত্রে টুস্কি ফিরল না। পৃষ্ঠা 386, অধ্যায় 14, রেশমি ব্র্যাকেটের কোয়েশ্চেন মার্ক, তারপরে রহন। সেদিন বিকাল থেকে বৃষ্টি শুরু হয়েছিল। সন্ধ্যাবেলায় চেপে এলো। টুস্কি যখন মদন মোহনের বাড়িতে এসে পৌঁছলো, দেখলো আঙিনা জনশূন্য। নাট মন্দিরের মধ্যে সামান্য কয়েকজন মাত্র লোক। আরতি শেষ হওয়ার আগে বৃষ্টিতে আবার জোর লাগলো। বৃষ্টি কমবে আশায় অপেক্ষা করে রইল টুস্কি। তখন মন্দির প্রায় জনশূন্য। অবশেষে বৃষ্টি কমে এলো। রাত্রি অনেক হয়েছে, আর অপেক্ষা করা উচিত নয় মনে করে সে যেমন মদন মোহনের বাড়ি থেকে বেরিয়ে অন্ধকারের মধ্যে রাস্তায় নেমেছে, অমনি নিঃশব্দে 3-4 লোক তার ঘাড়ের উপরে এসে পড়ল। পৃষ্ঠা 387। একজন একখানা গামছা দিয়ে তার মুখ বেঁধে ফেলল, আর জন 2 মিলে তাকে ধরাধরি করে নিয়ে যাত্রা করল। মুহূর্তের মধ্যে সমস্ত রহস্য পরিষ্কার হয়ে গেল তার কাছে। বস্তুত রহস্যজনক কিছু ছিল না এতাদৃশ ব্যাপারে। টুস্কি বুঝলো এরা মতি রায়ের লোক। বুঝলো সেই মেয়েটা মনে করে তাকে নিয়ে যাওয়া হচ্ছে কাশীপুরের বাগান বাড়িতে। গুন্ডাদের হাত থেকে উদ্ধার পাওয়ার চেষ্টা সে করল না, সাধ্য ছিল না, ইচ্ছাও বুঝেছিল না। নীরবে বিনা আয়াসে সে আত্মসমর্পণ করল ভবিতব্যের কাছে। তাকে নিয়ে একখানা নৌকার উপরে তোলা হলো। মুখ তখনও গামছায় বাঁধা, কিন্তু চোখ খোলা, দেখতে বাধা ছিল না। সে দেখলো যে আততায়ী 3 জন নৌকায় উঠল, 4র্থ ব্যক্তি তীরে দাঁড়িয়ে রইল। জোয়ারের মুখে নৌকো ছুটে চলল উজানে। আকাশের অসীম অন্ধকারের দিকে তাকিয়ে সে পড়ে রইল। মনে হলো সৌরভী না জানি তার জন্য কত রাত্রি পর্যন্ত জেগে অপেক্ষা করে থাকবে।
অপসৃয়মান চতুর্থ ব্যক্তি চণ্ডী বক্সী। মতি রায়ের প্ররোচনায় ও শাসনে রেশমিকে দেখিয়ে দিতে সে সম্মত হয়েছিল। চণ্ডী জানত যে রেশমি কলকাতাতেই আছে, আর সাহেব পাড়াতে না গিয়ে এদিকেই কোথাও লুকিয়ে আছে। মদন মোহনের বাড়িতে তার দেখা পাওয়া যাবে বলে তার যে ধারণা হয়েছিল, শেষ পর্যন্ত তা সত্য বলে প্রমাণিত হলো। মতি রায়ের লোকের সঙ্গে আজ দুদিন মদন মোহনের বাড়িতে সে এসেছে, সাক্ষাৎ পায়নি রেশমির। আজকে বৃষ্টির মধ্যেও সে এসেছিল। চণ্ডী জানত দৈব দুর্যোগ এসব কাজের পক্ষে প্রশস্ত। তবে তার একটুখানি ভুল হয়ে গেল। সে ভুল দিনের খড় আলোতেও অনেক করেছে, আর এই তো রাতের অন্ধকার। টুস্কিকে রেশমি বলে ভুল করেছিল। চণ্ডী বলেছিল যে সে দূর থেকে মেয়েটাকে ইশারায় দেখিয়ে দেবে, সামনাসামনি উপস্থিত হতে পারবে না। হাজার হোক গায়ের মেয়ে তো বটে। রাস্তার উপরে দাঁড়িয়ে থেকে নাট মন্দিরের আলো আঁধারির মধ্যে টুস্কিকে দেখে সে চমকে উঠল। এই তো রেশমি। তখন একবার ভাবলো যে দূর ছাই, নাই ধরিয়ে দিলাম। ধরিয়ে দিলে মেয়েটার কি গতি হবে সে বিষয়ে তার কোনো ভ্রান্ত ধারণা তার ছিল না। তারপরে ভাবলো, ও মেয়ের জন্য আবার এত চিন্তা কেন? পৃষ্ঠা 388। ওকে বাঘে খেলেও খাবে, কুমিরে খেলেও খাবে। তাছাড়া চিতা থেকে যে পালিয়েছে তার আবার সতীত্ব, তার আবার কুমারিত্ব। চণ্ডীর দৃঢ় প্রত্যয় হলো যে রেশমির পক্ষে জনের শয্যায় আর মতি রায়ের শয্যায় কোনো প্রভেদ নেই। তবু মনের মধ্যে কেমন খচখচ করতে লাগলো। তখনই মনে পড়ল মতি রায়ের সুরা বিগর্ণিত চক্ষু আর শাসন। প্রাণের ভয় তুচ্ছ করে সৎ কাজ করতে যারা পারে চণ্ডী বক্সী সে দলের নয়। রেশমিকে দূর থেকে দেখিয়ে দিয়ে সে আড়ালে গেল। তারপরে নির্বিঘ্নে সে নৌকায় নীত হলে অন্ধকারের মধ্যে সরে পড়ল। কিছুক্ষণ পরে নৌকো গিয়ে তীরে ভিড়ল। আততায়ীরা টেনে নামালো টুস্কিকে, নিয়ে চলল সঙ্গে। 2-4 মিনিটের মধ্যেই তারা এসে পৌঁছলো একটা বাগান বাড়িতে। টুস্কি বুঝল এ সেই বহুশ্রুত মতি রায়ের বাগান বাড়ি। কোনো কথা এ পর্যন্ত সে বলেনি, নীরবে সব দেখছিল। তাকে নিচের তলায় দাঁড় করিয়ে একজন উঠে গেল দোতলায়। ফিরে এসে লোকটা ইঙ্গিত করলো। সকলে মিলে নিয়ে চলল টুস্কিকে দোতলায়। একটা বড় হলঘরের মধ্যে তাকে ঢুকিয়ে দিয়ে দরজা বন্ধ করে তারা সরে পড়ল। প্রদীপের স্তিমিত আলোতে সে দেখতে পেল একখানা পালঙ্কের উপরে অর্ধশায়িত অবস্থায় পড়ে আছে মতি রায়। মতি রায়কে সে চিনত। মতি রায় সুরা বিজড়িত কণ্ঠে বলল, কি দাঁড়িয়ে রইলে কেন? ওই চৌকিখানায় বসো। টুস্কি বসল না, যেমন ছিল তেমনি দাঁড়িয়ে রইল। মতি রায় তাকে আশ্রয় করে একটু নড়ে চড়ে উঠে বলল, বসো রেশমি। এবারে টুস্কি কথা বলল। এই প্রথম বলল, আমি রেশমি নই। গদগদ কণ্ঠে মতি রায় বলল, রেশমি নও, পশমি তো? ওটাও আমার নাম নয়। আচ্ছা, রেশমি না হও, পশমি না হও, সুতি তো? খুব একটা রসিকতা করা হলো মনে করে হেসে উঠল মতি রায়। শিউরে উঠে টুস্কি ভাবল, কি বিকট হাসি, যেন নরকের দরজার শিকল খোলার ঝনঝন ধ্বনি। তবে তোমার নাম কি? টুস্কি। পৃষ্ঠা 389। বাহ, বেশ মিষ্টি নাম তো। দাঁড়াও দেখি কি কি মিল পাওয়া যায় তোমার নামের সঙ্গে। টুস্কি, খুশকি, ঘুষকি। আজ মাথাটা বেশ খুলেছে। হরু ঠাকুর থাকলে খুশি হতো। দেখি আর কিছু পাওয়া যায় কিনা। মুচকি? ওহ, ওটা চলবে না। এতক্ষণ মতি রায় নিজের মনেই বলে চলছিল। এবারে টুস্কিকে লক্ষ্য করে বলল, বুঝতে পারছো না নিশ্চয়? ভাবছো লোকটা কি সব আজে বাজে বকছে। তবে শোনো, আমি হরু ঠাকুরের কাছে গান বাঁধা শিখছি। হরু ঠাকুর বলে যে গান বাঁধতে হলে আগে হাতের কাছে মিলগুলো গুছিয়ে নিয়ে বসতে হয়। ঠাকুরের উপদেশ এমনি মনে ধরেছে যে একটা শব্দ শুনলেই মিলগুলো আপনি মনে পড়ে যায়। টুস্কি, খুশকি, খুশকি, কিন্তু মুচকি চলবে না। তারপরে হঠাৎ উত্তেজিত হয়ে বলে ওঠে, কেন চলবে না? 100 বার চলবে। হরু ঠাকুর আপত্তি করলে তার মাসোহারা বন্ধ করে দেব না? আলবৎ চলবে, বাপ বাপ বলে চলবে। শোনো না, ইতিমধ্যেই কেমন একটা গান বেঁধে ফেলেছি। ওই যে পাড়ার ঘুষকি, নামটি তাহার টুস্কি, মাথা ভরা খুশকি, হেসে চলে মুচকি। নিজেই নিজেকে উৎসাহিত করে বলে, বাহ বাহ, বেড়ে হয়েছে। কাল ঠাকুরকে দিয়ে একটা সুর বসিয়ে নিতে হবে, কি বলো? হঠাৎ টুস্কিকে লক্ষ্য করে বলে, কি বসলে না? এবারে টুস্কি সাহস সঞ্চয় করে বলে, আপনি যে মেয়ের সন্ধান করছেন আমি সে মেয়ে নই। সে মেয়ে নও?
চালাকি করো না চন্দ্রবদনী, ওই কথা শুনতে শুনতে এই কদিনে কান পচে গিয়েছে। আজকে আসল মানুষটিকে পাওয়া গিয়েছে। তারপর গুনগুন স্বরে গেয়ে উঠল, আজু রজনী হাম ভাগে পোহায় পেখুনো পিয়া মুখচন্দা। তারপরে বলল, না, কেবলই মাঝরাত, তা হোক, পিয়া মুখচন্দা তো মিথ্যা নয়। টুস্কি স্থির কণ্ঠে বলল, আমি রেশমি নই, আমি মদন মোহন তোলার টুস্কি। পৃষ্ঠা 390। গম্ভীর কণ্ঠে বলে ওঠে মতিরায়, আলবৎ তুমি জোড়ামৌ গাঁয়ের। স্মৃতির ক্ষীণ পর্দা নড়ে ওঠে টুস্কির মনে। আলবৎ তুমি জোড়ামৌ গাঁয়ের রেশমি, চণ্ডীবক্সী তোমায় শনাক্ত করেছে। স্মৃতির পর্দাখানা সবেগে আন্দোলিত হয় টুস্কির মনে। আলবৎ তুমি জোড়ামৌ গাঁয়ের রেশমি, চণ্ডীবক্সী করেছে তোমাকে শনাক্ত। আর এতেও যদি বিশ্বাস না হয়, মোক্ষদা বুড়িকে দিয়েও শনাক্ত করিয়ে দিতে পারি। এবারে বিশ্বাস হলো তো যে ঠিক মানুষটি এতদিনে পেয়েছি? স্মৃতির পর্দাখানা আদ্যন্ত অপসারিত হয় টুস্কির মনে। আরো শুনতে চাও? খ্রিস্টানরা তোমাকে শ্রীরামপুরে নিয়ে গিয়েছিল, খ্রিস্টান করে বিয়ে করবে বলে। আমার লোকের সঙ্গে চণ্ডীবক্সী গিয়ে তোমাকে ছিনিয়ে নিয়ে আসে। তারপরে গঙ্গার ঘাট থেকে সেই যে পালালে, আজ এতদিনে পেখনু পিয়া মুখচন্দা। কি আদ্যন্ত ইতিহাস জানি কি না, কি বলো? টুস্কির মনের মধ্যে আর একখানা সন্দেহের পর্দা নড়ে ওঠে। ওই যে মেয়েটি অকস্মাৎ একদিন তার বাড়িতে আশ্রয় নিয়েছিল, নাম বলেছে সৌরভী, বলেছে ডাকাতের হাত থেকে পালিয়ে এসছে, তবে সেই সৌরভী কি রেশমি, জোড়ামৌ গায়ের রেশমি? মোক্ষদা বুড়ি, চণ্ডীবক্সী, জোড়ামৌ গ্রাম, নামগুলি স্মৃতির স্বর্ণময় ঘণ্টা বাজাতে থাকে তার মনে। তবে তো সৌরভী তার আপন বোন। তখনই মনে পড়ে দুজনার চেহারার সাদৃশ্য। রাধারানী চেহারার মিল দেখে জিজ্ঞাসা করেছিল, মেয়েটি কে হয় মা তোমার? ওরা নিজেরাও আয়নায় পাশাপাশি দুখানা মুখ দেখে কতবার চমকে উঠেছে। ওই সৌরভী তাহলে রেশমি, তার বোন? তার মনের মধ্যে স্মৃতির বিদ্যুৎ চমকাতে থাকে। দিগন্তের পর দিগন্ত উদ্ভাসিত হয়ে ওঠে, আসন্ন বিপদকে ছাপিয়ে যায় পূর্ব স্মৃতির গুরুভার। সে আর দাঁড়িয়ে থাকতে পারে না, চৌকিখানায় বসে পড়ে। মতিরায় বলে ওঠে, এই তো চাই, আগে দণ্ডায়মান, তারপরে উপবেশন, সব শেষে শয্যা গ্রহণ। সে হাত বাড়িয়ে টুস্কির আঁচল ধরে আকর্ষণ করে। টুস্কি বাধা দেয় না। পৃষ্ঠা 391। টুস্কি পালঙ্কে উঠতে উঠতে ভাবে, কতজনকেই তো কতদিন দেহদান করতে সে বাধ্য হয়েছে। আজ না হয় নির্দোষ বোনকে রক্ষা করবার জন্য দেহদান করল, ক্ষতি কি? হয়তো সব অপরাধের প্রায়শ্চিত্ত হবে। পৃষ্ঠা 391, অধ্যায় 15, প্রভাত চিন্তা। শেষ রাতে টুস্কি জেগে ওঠে, দেখে বিছানা শূন্য, দরজা খোলা, ঘর অন্ধকার। কোথায় আছে মনে পড়ে না তার। খোলা জানালা দিয়ে শরতের ভোর রাতের শীতল বাতাস, অস্ফুট স্বচ্ছতা তাকে সম্বিত দেয়। মনে পড়ে ক্রমে ক্রমে রাতের অভিজ্ঞতা। কাপড় সামলে নিয়ে সে উঠে বসে। প্রথমে মনে হলো পালিয়ে চলে যাওয়ার কথা, কিন্তু তখনই স্মরণ হলো মতিরায়ের সতর্ক নিষেধ, পালাতে চেষ্টা করো না, মারা পড়বে। পাহারা তো আছেই, বাড়ির মধ্যে ছাড়া আছে দুটো ডালকুত্তা, তারা রেশমি পশমি বুঝবে না, ছিঁড়ে কুটি কুটি করে ফেলবে। ক্রমে অনেক কথা মনে পড়ে তার। নেশার ঝোঁকের মধ্যেও মতিরায় মর্যাদার কথা ভুলেনি। বলেছিল, রেশমি, তুমি পালিয়ে যাওয়ায় আমার জ্ঞাতি ভাই লোকটা বরাবর আমার শত্রু রটিয়ে বেড়াচ্ছিল যে সাহেবরা তোমাকে লুটে নিয়ে গিয়েছে। এরপরে আমার মান সম্ভ্রম থাকে কেমন করে? তোমাকে খুঁজে বার করবার জন্য বিস্তর খরচ করেছি, ঢালাও হুকুম দিয়েছি, যত টাকা লাগে নাও, রেশমিকে খুঁজে বার করো। টুস্কি নীরবে সব শুনে গিয়েছে। মতিরাও বলে চলে, আজ তোমাকে পাওয়া গেল, আগামীকাল এখানে মস্ত মাইফেলের আসর বসবে, শহরের গণ্যমান্য লোক সকলকে নিমন্ত্রণ করব, আমার সে জ্ঞাতি ভাইটিও বাদ যাবে না। নাচ গান বাজনা কিছু বাদ পড়বে না। নিকি বাইজিকে বায়না দিয়ে রেখেছি 100 মোহর, নতুন চালান বিলিতি মদে নিচের তলায় একটা ঘর ভর্তি, আতশবাজিরও ব্যবস্থা আছে। পৃষ্ঠা 392। সবই আছে, কেবল ছিল তোমার অভাব। এবারে সে অভাবটাও পূর্ণ হলো, বুঝলে? টুস্কি চুপ করে শোনে। একবার সকলে এসে দেখে যাকগে, বাঘের মুখের শিকার ছিনিয়ে নিলেও নেওয়া যায়, কিন্তু মতিরায়ের মেয়ে মানুষ ছিনিয়ে নেয়
এমন কার সাধ্য? বুঝলে তো বড় লোকের মান মর্যাদা রক্ষা করা কত কঠিন। তারপর দিন ইচ্ছা করলে তুমি চলে যেও জোড়ামু, চণ্ডী আর মোক্ষদাপুরী তো কাছেই রইল। এমন কত কথা মাতালটা বলে যায়, নিরুত্তরে শোনে টুস্কি, উত্তর দেয় না। কেবল এইটুকু বোঝে নিদারুণ ভবিতব্যের শেষ ধাপ পর্যন্ত না গিয়ে তার নিস্তার নেই। এখন শেষ রাতে জেগে উঠে মনে পড়ে সেই সব কথা, আর মনে পড়ে পূর্ব স্মৃতির ছিন্ন টুকরোগুলো। সেগুলোকে গুছিয়ে নেওয়ার উদ্দেশ্যে বিছানা ছেড়ে খোলা জানালার কাছে এসে বসে। শরৎ প্রাতের প্রদোষান্ধকারে প্রাস্ফুট শিউলি ফুলের গন্ধে স্মৃতির মলমল অবারিত হয়ে যায়। মাতৃ অঞ্চলের মতো তার প্রান্ত এসে স্পর্শ করে টুস্কির গায়ে, সারা গা ওঠে কাঁটা দিয়ে। মতি রায়ের মুখে রেশমির যে পরিচয় পেয়েছে তাতে এখন সে নিঃসন্দেহ যে সৌরভীর রেশমি, আর তারা দুইজনে সহোদরা। চাপা পড়া অতীতের ঢাকনা খুলে যায় তার মনে। বাল্যকালে বাড়ির বাগানে শিউলি ফুল কুড়োতে যেত সে, পিছন পিছন চলত স্খলিত পদে শিশুর রেশমি। মা পিছন থেকে নিষেধ করত, ওরে এত ভোরে ঘাসের মধ্যে যাসনি, নিয়র লেগে অসুখ করবে। কে কার কথা শোনে? আঁচল ফুলে ভরে উঠলে রেশমিকে ভাগ দিতে হতো, নইলে সে কিছুতেই ছাড়ত না। বারান্দার উপরে ছোট্ট ভাইটি হামা দিত, ফুল দেখলেই খিলখিল করে হেসে তার উপরে এসে পড়ত। আরে রাখ রাখ রেশমি, ওকে টেনে সরিয়ে নে, যে পুজোর ফুল। দূর থেকে মা হাসত, বলতো টুনি খুব ধার্মিক হবে, ঠাকুর বলে এত টান। আজকের ভোরের শেফালির গন্ধ কেন কে জানে টান দিল মনের কোন নিভৃতে। সেদিনের স্মৃতি অবহারিত হয়ে পড়ল গন্ধে গন্ধে, একই নিগূঢ় যোগাযোগ। পৃষ্ঠা 393। টুনি তার আসল নাম। জীবন স্রোত নূতন খাতে এসে পড়লে নামটা বদলে নেয় করে টুস্কি। কেবল আদ্যক্ষরটুকু মাতৃ আশীর্বাদী নির্মাল্যের মতো মাথায় গুজে রাখে। নূতন জীবন আরম্ভ করবার পর মায়ের ভবিষ্যৎবাণী স্মরণ করে কাঁদত সে, মেয়ে আমার ধার্মিক হবে, ঠাকুর বলে এত টান। আজ আবার বুক ফেটে কান্না এলো, দুই চোখ গেল ভেসে দূর, আজ যে হঠাৎ নিকটে এসে পড়েছে। সেদিনটার কথা আজও স্পষ্ট মনে পড়ে টুস্কির, যেন এই সেদিন মাত্র ঘটেছে। কত আগে, তবু কত কাছে। সময়ের বাঁধা মাপে কি মানুষের মন চলে? শীতের শেষ রাত্রে গঙ্গাসাগরে স্নানের জন্য নৌকা করে রওনা হয়েছিল তারা, বাপ মা টুনি আর ছোট ভাই নাড়ু। রেশমিকে কিছুতেই দিদিমা ছাড়ল না, বলল ওই রোগা মেয়ে পথেই মারা পড়বে। টুস্কির বাপের বাড়ি আর মামার বাড়ি এক গ্রামে, সঙ্গে গায়ের আরো কয়েকজন লোক ছিল। টুস্কি এতদিন এসব কথা ভাবতে চায়নি, মনের অতীতের দরজাটা জোর করে বন্ধ করে রেখেছিল। আজ স্মৃতির উত্তরে হাওয়ায় হঠাৎ দরজা খুলে গিয়ে হু হু করে বেরিয়ে আসছে চাপা ঘটনার প্রবাহ। গঙ্গাসাগরে স্নান করে ফেরবার পথে সন্ধ্যাবেলা নৌকো তোলপাড়, সবাই একসঙ্গে জেগে উঠে ভাবল, এ কি হঠাৎ বান এলো নাকি? বান নয়, বোম বেটে। তারপর 2-4 মুহূর্তের মধ্যে কোথা দিয়ে যে কি হয়ে গেল অন্ধকারের মধ্যে বুঝতে পারা গেল না। হাত পা মুখ বাঁধা অবস্থায় পড়ে রইল সে বোমবেটেদের নৌকোর এক কোণে। 2 দিন বাদে কলকাতার কলিঙ্গা বাজারে একটা লোকের বাড়িতে তার স্থান হলো। শুনল এখানেই নাকি তাকে থাকতে হবে। সেই লোকটা, কি ভীষণ কালো আর মোটা, বলে দিল পালাবার চেষ্টা করো না, কেটে 2 টুকরো করে ফেলবো। তার আগে সে কলকাতাও দেখেনি, কলিঙ্গা বাজারের নামও শোনেনি। কি হলো তার বাপ মায়ের, কি হলো নাড়ুর, জানতে পেল না। বোমবেটেদের চাপা কথাবার্তা থেকে মনে হয়েছিল তারা সবাই ডুবে মারা গিয়েছে। গাঁয়ের যে 3 জন লোক সঙ্গে ছিল তারাও মারা পড়েছিল বাধা দিতে গিয়ে। সেদিনের কথা মনে পড়ে চোখ জলে ভেসে যায়, যেমন সেদিন চোখ ভেসে যেত জলে। চোখের জলের উপরে কালের চিহ্ন পড়ে কি? পৃষ্ঠা 394। তারপরে তার আরম্ভ হলো দুঃখের জীবন, দুঃখের আর লজ্জার। লোকটা তাকে বিক্রি করে দিল চিতপুরের এক বাবুর কাছে। বাবুটি তাকে তৈরি করে দিয়েছিল এই বাড়িটা, দিয়েছিল কিছু টাকা আর এই টুস্কি নামটা। টুনি চাপা পড়ে গেল টুস্কির তলায়। ভালোই হলো, টুনি তো মরেছে। কিছুদিন পরে বাবুটি মারা গেল, তখন টুস্কি হলো স্বাধীন। ইচ্ছা করলে জোড়ামুখ গায়ে ফিরে যেতে পারত, কিন্তু সেই ইচ্ছাকে প্রশ্রয় দিল না সে। মৃত টুনির আর পুনর্জীবন লাভ সম্ভব নয়।
এমন সময় পরিচয় হলো রাম বসুর সঙ্গে। বসু হলো তার কায়েদদা। কলকাতায় সেই প্রথম স্নেহের স্বাদ পেল। স্নেহের মিশ্রণ ঘটেছিল বলেই তাদের যৌন সম্পর্কটা বিকৃত হয়ে ওঠেনি। মেয়েরা স্নেহ ভালোবাসা অবশ্যই চায়, কিন্তু সবচেয়ে বেশি চায় এমন লোক যার উপর সম্পূর্ণ নির্ভর করতে পারে। তেমন পুরুষকে অদেয় কিছু থাকে না নারীর। তারপরে সৌরভীর ছদ্মবেশে এলো রেশমি, তার বোন। সেভাবে তাদের ভাই বোন সকলেরই কি এক দুঃখের ভাগ্য। আবার দ্বিগুণ বেগে কান্না চেপে আসে। জলে গাল ভেসে গিয়ে কাপড় ভিজে যায়, কিন্তু যে দুঃখ স্তম্ভিত হয়ে আছে মনের মধ্যে তার তুলনায় এ কতটুকু। হিমালয়ের সব তুষার গললে কি এক ছটাক জমিও জেগে থাকতো। তার মনে পড়ে অদৃষ্টের কি নিদারুণ পরিহাস। আজ সন্ধ্যাতেই সৌরভী তার পরিচয় দেবে বলেছিল। সেও স্থির করেছিল নিজের পরিচয় দেবে, আর 2 ঘন্টা সময় পেলেই দুই বোন মুখোমুখি হতো ভিন্ন পরিবেশে। আর এখন আর কি সে ফিরে যেতে পারবে ঘরে? মতিরায়ের শাসন যেমন দুর্লঙ্ঘ, বাসনা তেমনি দুর্জয়। শিউলির গন্ধ প্রবলতর হয়ে উঠেছে। সেভাবে ফুটেছে এতক্ষণে সব ফুলগুলো। তাকিয়ে দেখে, তাই তো, আলোতে গিয়েছে আকাশ ভরে। ভোরের আলোর সম্মুখে সে লজ্জায় এতটুকু হয়ে যায়। সে ভাবে যে এর চেয়ে রাত্রির অন্ধকার ভালো ছিল। রাত্রিটা মতিরায়ের কামনা দিয়ে তৈরি সত্যি, কিন্তু সে লজ্জাকে ঢেকে দেবার জন্য অন্ধকারেরও তো অভাব হয় না। হঠাৎ মনে পড়ে সৌরভীর কথা। না জানি কি করছে সে এতক্ষণ। বিনিদ্র রেশমির চোখের উপরে দিনের আলো ফুটে ওঠে। সে ভাবে, কাকে জিজ্ঞাসা করবে, কোথায় সন্ধান করবে টুস্কিদের? পৃষ্ঠা 395। বেলা 8টা নাগাদ আসে রাধারানী। তার শুকনো মুখ দেখে রাধারানী শুধায়, কাল রাতে ঘুমোওনি দিদিমণি? না। অসুখ বিসুখ হয়েছিল? টুস্কিদি আরতি দেখতে গিয়েছিল, এখনো ফেরেনি। বলো কি? ভয়ে বিস্ময়ে বলে রাধারানী। কোথায় গেল বলতে পারিস? রাধারানী কপালে হাত ঠেকিয়ে বলে, কপাল পুড়লে যেখানে যায় বোধ করি সেখানেই। গম্ভীরভাবে রুশুধায় রেশমি, তার মানে? আরো খুলে বলতে হবে নাকি? বোধ করি মতিরায়ের লোকের হাতে পড়েছে। অবিশ্বাস করবার কিছু নেই। রেশমি বোঝে যে এতদিন যে আগুন পাড়াপড়শির ঘর পুড়ছিল, এবারে তার ফুলকি এসে পড়েছে নিজেদের ঘরে। সে একদণ্ড নিশ্চল গম্ভীর হয়ে দাঁড়িয়ে থাকে, তারপরে বেরিয়ে যেতে উদ্যত হয়। ও কি, কোথায় চললে? শুধায় রাধারানী। উত্তর না দিয়ে, পিছন ফিরে না তাকিয়ে অবিচলিত পায়ে রেশমি চলতে থাকে উত্তর দিকে। পৃষ্ঠা 395, অধ্যায় 16, রাম বসুর প্রত্যাবর্তন। যেদিন রেশমি টুস্কির বাড়ি ছেড়ে বেরিয়ে গেল, সেদিনই খুব ভোরবেলা রাম বসু জনের অফিসে এসে উপস্থিত হলো। সে আগেই খোঁজ নিয়ে জেনেছিল যে জন এখন অফিসে থাকে। তাকে দেখে জন বিস্মিত হয়ে শুধালো, এ কি মুন্সি যে? 1 যুগ পরে কোথা থেকে এলে? তোমার আশা তো একরকম ছেড়েই দিয়েছিলাম। রাম বসু বলল, 1 যুগ না হলেও মাসখানেক হলো নিশ্চয়। পৃষ্ঠা 396। কোথায় ছিলে এতদিন? কি করলে এতদিন? রাম বসু বলল, দাঁড়াও, একে একে সব উত্তর দিই। তারপর আরম্ভ করলো, তোমরা তো চলে এলে, আমি কিন্তু আশা ছাড়লাম না রেশমির। যেখানে যেখানে তার যাওয়ার সম্ভাবনা গেলাম সব জায়গায়, এমনকি মদনাবাটি অবধি যেতে ত্রুটি করিনি। কিন্তু না, সব বৃথা, পেলাম না তাকে। জন বলে, যেখানে নেই সেখানে পাবে কি করে? কিন্তু মুন্সি, রেশমি সম্বন্ধে আমার আর কোনো আগ্রহ নেই। সেটা আশ্চর্য নয়, যাকে পাওয়া গেল না তার সম্বন্ধে আগ্রহ পরিত্যাগ করাই শ্রেয়। পাওয়া গেল না একথা সত্য নয়, পাওয়া গিয়েছে রেশমির সন্ধান। আনন্দে বিস্ময়ে বসু বলে ওঠে, পাওয়া গিয়েছে রেশমির সন্ধান? কোথায় কোথায় সে? কি করে পেলে সন্ধান? সব খুলে বলো। জন বলে, তার আগে বলো মদন মোহনকে। হতবুদ্ধি রাম বসু বলে, মদন মোহন? কেমন করে জানবো কে সে? এবারে সে ভালো করে জনের মুখ দেখে বলে, তোমাকে এমন ক্লিষ্ট দেখাচ্ছে কেন? কি হয়েছে বলো দেখি। জন রুষ্টভাবে বলে, আগে বলো মদন মোহন নামে কোন রাস্কেলকে তুমি জানো কি না? রাম বসু কিছুক্ষণ চিন্তা করে বলে, কই না, ও নামে কোনো লোক তো মনে পড়ছে না। কিন্তু হঠাৎ এর মধ্যে মদন মোহন এলো কেন? রেশমির কি জানো বলো। জন দাঁড়িয়ে উঠে পায়চারি করতে করতে বলে, রেশমি আস্ত একটি বেশ্যা, আর ওই মদন মোহন আস্ত একটি লম্পট। কিছু বুঝতে না পেরে রাম বসু নীরবে দাঁড়িয়ে থাকে। জন বলে যায়,
তবে শোনো, অনেক সন্ধান করে রেশমির সন্ধান পাই, কিন্তু না পেলেই বোধ করি ভালো ছিল। বসু কিছু বলতে যাচ্ছিল, বাধা দিয়ে জন বলল, থামো, আগে সবটা শোনো, বুঝতে পারবে কি শয়তানি সে মেয়েটা। আরো বার কয়েক পায়চারি করে সে আরম্ভ করে, রেশমির সন্ধান পেয়ে তাকে আনবার ব্যবস্থা করছি। তখন সে চাপা শয়তানি লিখে পাঠালো যে সে আসবে না, মদন মোহনকে বিয়ে করবে। পৃষ্ঠা 397। লিখে পাঠালো এখন মদন মোহনই তার আশ্রয়, শান্তি, তার স্বামী। চিতাতে ওর পুড়ে মরাই উচিত ছিল, ওকে বাঁচিয়ে তোমরা অন্যায় করেছ। এমন জঘন্য জীবের বেঁচে থাকবার অধিকার নেই। শুনলে তো, হলো তো, দেখলে তো তোমাদের রেশমি কি বস্তু। রাম বসু বলল, যা দেখো জন, মানুষের পক্ষে সবই সম্ভব, তবু রেশমির ক্ষেত্রে এসব বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না। কেন বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না? ওর মুখটা সুন্দর বলে? না, ওর মনটা সরল বলে। ওর সরলতা সাপের সরলতা, বড় মারাত্মক। কিন্তু তোমার যখন এতই বিশ্বাস সেই কুলোটার উপরে, নাও পড়ে দেখো এই চিঠিখানা। এই বলে সে টেবিলের কাছে গিয়ে সযত্ন রক্ষিত রেশমির চিঠিখানা ঘৃণা ভরে 2 আঙুলে তুলে রাম বসুর দিকে ছুড়ে দিল। চিঠিখানা পরম আগ্রহে এক নজরে পড়ে বসু বলে উঠল, জন, এই চিঠির উত্তর দিয়েছ? নিশ্চয় দিয়েছি। তা জানি কি লিখেছ? যা লেখা উচিত লিখেছি। তুমি বাজারের বেশ্যা, তোমার উপপতি মদন মোহন একটি লম্পট। লিখেছি এবারে যেন উপপতির সঙ্গে পুড়ে মরতে পারো, এর আগেই তোমার পুড়ে মরা উচিত ছিল। হতবুদ্ধি বসু বলে, লিখেছ এইসব মর্মান্তিক কথা? লিখবো না? কি সর্বনাশ করেছ জন। কেন? কেন কি? এই চিঠির অর্থ তুমি ভুল বুঝেছ। বসুর অটলতায় জনের বিশ্বাসে টোল খায়, বলে, চিঠিখানা তো খুব দুরূহ নয়। তোমাদের মতো শ্বেতাঙ্গের কাছে দুরূহ বই কি? কি ব্যাখ্যা তুমি করতে চাও এ চিঠির? তুমি দেখছি শয়তানের উকিল। পৃষ্ঠা 398। জন, আমি শয়তানের উকিল নই। নির্বুদ্ধিতার রূপে শয়তান ভর করেছে তোমার ঘাড়ে। মদন মোহন কোনো মানুষ নয়, এক দেবতার নাম। মদন মোহন একটা ডেইটি। কলকাতার যে কোনো হিন্দু তার নাম জানে। মদন মোহন শব্দটি বললে যে কোনো হিন্দু মিত্র জমিদারদের সেই ডেইটি বা দেবতাকে বুঝবে। জনের মন বিচলিত হয়, তবু ভাঙে না। বলে, তুমি হয়তো ভুল বুঝেছ। আচ্ছা, মদন মোহন যদি ডেইটি হবে, তাকে বিবাহ করবার কথা বলে কি করে? ও সমস্তই রূপক, অ্যালিগরি। ভগবানকে আমরা কখনো পিতা বলি, কখনো মাতা বলি, আবার কখনো স্বামী রূপে কল্পনা করি। এ ভাবের কথা কি কখনো শোনোনি? শুনেছি বটে, বলে জন। তোমার চিঠি কি পৌঁছেছে রেশমির হাতে? গঙ্গারাম গিয়ে তার স্বহস্তে পৌঁছে দিয়ে এসছে। বেশ করেছে, খুব করেছে। নির্বোধ, নির্বোধ, তুমি কি করেছ জানো না। জন এবারে বোঝে যে প্রকাণ্ড ভুল করেছে সে। কোথায় আছে সে? গঙ্গারাম জানে। ডাকো গঙ্গারামকে। গঙ্গারাম আসে। রাম বসু শুধায়, কোথায় আছে রেশমি? আগে মদনমোহন তলায়। মদনমোহন তলায়? চমকে ওঠে রাম বসু। চলো, এখনই আমার সঙ্গে দেখিয়ে দেবে। জন বলে, মুন্সি, আমিও যাব, ক্ষমা প্রার্থনা করব তার কাছে। ক্ষমা প্রার্থনা করবে? ভারী উদারতা দেখানো হচ্ছে। কিন্তু তোমার ক্ষমা প্রার্থনা শুনবার জন্য সে এতদিন বেঁচে আছে কিনা সন্দেহ। কেন? আবার জিজ্ঞাসা করছো কেন? ওরকম চিঠি পেয়ে কোনো মেয়ে কি আর বেঁচে থাকে? বিশ্বাস না হয় জিজ্ঞাসা করে দেখো তোমার বোন লিজাকে। পৃষ্ঠা 399। এ বলে সে গঙ্গারামকে নিয়ে বেরিয়ে যায়। জন ঘরের মধ্যে ঢুকে কান্নায় ভেঙে পড়ে বিছানার উপরে। কি আনন্দময় দুঃখ। মদনমোহন তলায় একটা বাড়ির সম্মুখে এসে গঙ্গারাম দাঁড়ালো। রাম বসু চমকে উঠল, বলল, এ কি? এই যে টুস্কির বাড়ি। গঙ্গারাম বলল, টুস্কি কি খুশকি জানি নে, ওই বাড়িতেই মেয়েটা আছে। দরজা খোলা। টুস্কি টুস্কি ডাকতে ডাকতে রাম বসু ঢুকে পড়ল। রাধারানী সম্মুখে এসে দাঁড়ালো। এ কি আপনি, এতকাল পরে? রেশমি বেরিয়ে যাওয়ার অল্পক্ষণ পরেই রাম বসু এসে উপস্থিত হয়েছে। তখনও রাধারানী ঘরের কাজ সারছিল। আর কি করা উচিত তা ভেবে পায়নি সে। ভালো আছিস রাধারানী? কই টুস্কি কই? বসুন, সব বলছি। আজ সকালে এসে শুনলাম যে তিনি সেই কাল কোথায় যে আরতি দেখতে বেরিয়ে গিয়েছিলেন, আর ফেরেননি। ফেরেননি? বলিস কি রে? রেশমি কোথায়? রেশমি আবার কে? সেই যে মেয়েটি এই বাড়িতে থাকতো। ও সৌরভী দিদিমণি। ক্ষিপ্র বুদ্ধি রাম বসু বুঝলো যে ওই নামে পরিচয় দিয়েছিল রেশমি।
বলল, হ্যাঁ, কোথায় গেল সৌরভী? তিনি তো এখনই বেরিয়ে গেলেন। বেরিয়ে গেলেন? কোথায় গেলেন? তা কেমন করে বলবো? সকালবেলায় কাজ করতে এসে দেখি যে দিদিমণি শুকনো মুখে দাঁড়িয়ে আছেন। শুধালাম, কি দিদিমণি, এমন অবস্থা কেন? তিনি বললেন যে টুস্কি দিদি কাল সন্ধেয় গিয়েছেন, এখনো ফেরেননি। তাই খুঁজতে বেরিয়ে গেল? মনে তো হলো তাই, কিন্তু কোথায় গেল কিছু বলে গেল না। সে অনেক কথা কায়দা, আপনি বসুন বলছি। পৃষ্ঠা 400। না, আমি বেশ আছি, তুই কি জানিস বল। তখন সে মতি রায়ের দৌরাত্মের কথা যেমন জানতো বলল, কিন্তু রেশমি যে তার লক্ষ্য না জানায় পরিষ্কারভাবে বোঝাতে পারল না টুস্কির অন্তর্ধান ও রেশমির অকস্মাৎ গৃহত্যাগের রহস্য। রাম বসু বুঝল যে রাধারানীর কাছ থেকে আর বেশি কিছু জানবার সম্ভাবনা নেই। সে স্থির করল অন্যত্র সন্ধান নিতে হবে। তখন সে বলল, রাধারানী, তুই ঘরের কাজ সেরে দরজা বন্ধ করে চলে যা, আমি পরে আবার ফিরব। এই বলে গঙ্গারামকে সঙ্গে নিয়ে রাম বসু বেরিয়ে এলো। টুস্কির বাড়ির পাশে রাম পণ্ডিতের মুদির দোকান। রাম পণ্ডিত চাণক্য শ্লোক, দাতাকর্ণ উপাখ্যান, শুভঙ্করী এবং প্রকাণ্ড টাক ও সুদীর্ঘ নাকের মাহাত্ম্যে মুদির দোকানের একান্তে পাঠশালা খুলে পণ্ডিতি করেন। রাম পণ্ডিত যাত্রাংশে ব্রাহ্মণ ও রাম বসুর দীর্ঘকালের আলাপী। রাম বসু জানত পাড়ার সাকুল্য বিবরণ রাম পণ্ডিতের মুদির দোকানে এসে জমে, তাই সে রাম পণ্ডিতের মুদির দোকানে এসে উপস্থিত হলো। প্রাতঃ প্রণাম পণ্ডিত মশাই। আরে মিতে যে, এসো এসো, অনেক দিন পরে, এতদিন ছিলে কোথায়? তারপর সব মঙ্গল তো? রাম বসু আসন গ্রহণ করতে অবান্তর প্রশ্নের যথাসম্ভব উত্তর দিল। ওরে, ওই কায়স্থের হুঁকোটা দিয়ে যা। একজন পুরো প্রজ্বলন্ত কলকে বসিয়ে হুঁকো এগিয়ে দিল রাম বসুর কাছে। তারপর, পাড়ার খবর কি বলো তো মিতে? আর খবর, এখন পাড়ায় সুভদ্রা হরণ পালা চলছে বলে হো হো করে হেসে ওঠে রাম পণ্ডিত। নাকটা তাল রক্ষা করে হাসির সঙ্গে সঙ্গে কাঁপে। কি রকম সব শুনি? এদিক ওদিক তাকিয়ে নিয়ে গলা খাটো করে রাম পণ্ডিত বলে, সমস্তর মূলে মতি রায়। জানো তো লোকটাকে? বসু বলে, ওকে না জানে কে? অত বড় পাষণ্ড ভূ ভারতে নেই। তবে তো জানোই, মাসখানেক আগে রেশমি নামে একটা ছুরিকে কোত্থেকে নিয়ে আসে ওর লোকজন। পৃষ্ঠা 401। রাম বসু কান খাড়া করে শুনে যায়। সুধায় কোত্থেকে কিছু জানো? নিশ্চয় করে জানি নে, তবে শুনলাম যে শ্রীরামপুরের পাদ্রীরা নাকি ওকে খ্রিস্টান করবার জন্য চুরি করে নিয়ে যাচ্ছিল। এমন সময় মতি রায়ের লোকজন চুরির উপরে বাটপাড়ি করে তাকে ছিনিয়ে নিয়ে আসে। ঘটনাগুলো ক্রমে শৃঙ্খলিত হয়ে দেখা দেয় রাম বসুর মনে। তারপরে মেয়েটা গঙ্গার ঘাট থেকে পালিয়ে যায়। মনে মনে স্বস্তির নিঃশ্বাস ফেলে রাম বসু, বাহবা দেয় রেশমির সাহসকে। এ যে সত্যি সুভদ্রা হরণের কাহিনী। তারপরে কি হলো বলো? ওদিকে মেয়েটা পালালো, ওদিকে মাধব রায় দুয়ো দিয়ে বলতে লাগলো মতি রায়ের আর সেদিন নেই, নইলে মেয়েটা পালাবার পথ পায় কি করে। তাই না মতি রায় গর্জে উঠল। মতি রায়ের কাল্পনিক গর্জনের অনুকরণে রাম পণ্ডিত হঠাৎ এমন বাস্তব গর্জন করে উঠল যে পোড়োর দল আঁতকে উঠল। গোটা দুই ছেলে তো ডুকরে কেঁদে উঠল। না রে না, তোদের বলিনি, তোরা পড় বলে আশ্বাস দিয়ে বলে যেতে লাগলো রাম পণ্ডিত। বুঝলে কিনা মিতে, সেই থেকে পুলিশের সঙ্গে যোগ সাজসে আরম্ভ হলো পাড়ায় অত্যাচার। পাড়ায় অত্যাচার আরম্ভ হতে যাবে কেন? আরে মেয়েটাকে খুঁজে বার করতে হবে তো। পাড়ার লোকে কি জানে রেশমির? নইলে আর অত্যাচার বলছি কেন? কচি বয়সের মেয়ে দেখলেই ধরে নিয়ে যায় সেই ছুরিটা মনে করে। রাম বসু বলে, এ যে দেখছি বিশল্যকরণে না পেয়ে গন্ধমাদন বহন। ঠিক তাই ভায়া, বলে রাম পণ্ডিত। তারপরে বলে, কাল রাত থেকে নাকি তোমার টুস্কিও উধাও হয়েছে। আমিও তাই শুনলাম, তবে আর সন্দেহ নেই ধরে নিয়ে গিয়েছে কাশীপুরের বাগান বাড়িতে। এখন উপায়? নিরুপায় ভাবে জিজ্ঞাসা করে রাম বসু। পৃষ্ঠা 402। আর যাই করো মিতে, ঝোঁকের মাথায় কাশীপুরের বাগান বাড়ির দিকে যেও না। সঙ্গীন খাড়া করে পাহারা দিচ্ছে মতি রায়ের বরকন্দাজের দল। যত দূর যা জানবার জেনে নিয়েছে রাম বসু, তাই সে এবারে বিদায় নিয়ে উঠে পড়ল আর গঙ্গারামকে নিয়ে দ্রুত রওনা হলো জনের অফিসের মুখে। সে বুঝল যে সৌরভী রেশমি, ঘটনাক্রমে রেশমি পালিয়ে আশ্রয় নিয়েছিল টুস্কির বাড়িতে। আরও বুঝল যে কাল রাতে মতি রায়ের লোকে ধরে নিয়ে গিয়েছে টুস্কিকে কাশীপুরের বাগান বাড়িতে। সে ভাবল যে রেশমি ব্যাপার অনুমান করে রওনা হয়ে গিয়েছে কাশীপুরে, কিংবা হয়তো খোদ মতি রায়ের কাছে গিয়েই উপস্থিত হবে সে।
রেশমির চরিত্র ও সাহস তার চেয়ে বেশি কেউ জানে না। সে বুঝল যে এখনো টুস্কি ও রেশমিকে রক্ষা করা তার সাধ্যের অতীত। এক ভরসা জন, সে যে শ্বেতাঙ্গ। হেঁটে যেতে বিলম্ব হবে দেখে একখানা ফিটন গাড়িতে দুজনে চেপে বসল। জলদি চলো কসাইটোলা। পৃষ্ঠা 402, অধ্যায় 17, রেশমি আবির্ভাব। মতি রায়ের খাস কামরায় মতি রায় আলবোলার নল মুখে তাকিয়ার উপরে ভর দিয়ে উপর হয়ে শুয়ে আছে। পাশে নিচু একটা জলচৌকির উপরে চণ্ডী বক্সী উপবিষ্ট। চণ্ডী বক্সী ইতিপূর্বে দেশে ফিরে যাওয়ার আবেদন পেশ করেছে, সঠিক উত্তর পায়নি। এবারে আবার প্রসঙ্গটা উত্থাপন করল, বলল, হুজুর এবারে দেশে ফিরে যাওয়ার হুকুম করে দিন। মতি রায় বার দুই নড়ে চড়ে বলল, সে কি কথা বক্সী, আজ তো যাওয়া হতেই পারে না। আজ বাগান বাড়িতে নাচ গান আছে, শহরের গণ্যমান্য ব্যক্তি সব আসবে, আমাদের মেধোটাকেও নিমন্ত্রণ করেছি। তারপরে 2500 টাকার বাজি পুড়বে, এসব না দেখে কোথায় যাবে? তাছাড়া তোমার পারিতোষিকের কথাটা ভেবেও দেখতে হবে, কি দেওয়া যায় না যায় এখনো স্থির করিনি। পৃষ্ঠা 403। চণ্ডী সবিনয়ে বলল, কিন্তু হুজুর অনেককাল দেশ ছাড়া, ওদিকে সব নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হলো বলে খবর পেয়েছি। তা বটে তা বটে, কিন্তু আর একটা দিন বই তো নয়, এর মধ্যে আর কত কি হবে। তারপরে প্রসঙ্গ পাল্টে আরম্ভ করলো, যাই বলো বক্সী, তোমাদের রেশমি মেয়েটা খুব তোয়ের মেয়ে। প্রথমে খানিকটা গুইগাই করেছিল, বুঝলে না বক্সী, প্রথমে অমন একটু আপত্তি না করলে দর বাড়ে না, কিন্তু শেষে এই বলে গত রাত্রির অভিজ্ঞতার যে বাস্তব ও বিস্তারিত বিবরণ দিতে লাগলো, তাতে বক্সির মতো পাষণ্ড অধোবদন হয়ে গেল। সে নীরবে বসে ঘরের কার্পেটের নকশাগুলো পর্যবেক্ষণ করতে লাগলো। হঠাৎ সচেতন হয়ে উঠে মতি রায় বলল, ও তোমার বুঝি আবার লজ্জা করছে? তখনই সান্ত্বনা দিয়ে বলল, আরে তোমার সঙ্গে তো রক্তের সম্বন্ধ নেই, তা এত লজ্জা কিসের? চণ্ডী কি বলতে যাচ্ছিল, মতি রায় থামিয়ে দিয়ে বলল, আচ্ছা ও প্রসঙ্গ না হয় থাক, এখন বলো তো বক্সী, কি পারিতোষিক চাও? শাল দোশালা টাকা না খানিকটা ব্রহ্মত্র জমি? চণ্ডীর উপযুক্ত শিক্ষা হয়ে গিয়েছে, এখন সে পালাতে পারলে বাঁচে, তাই সে সংক্ষেপে বলল, হুজুরের যা ইচ্ছে হয় দেবেন। এ অতি উত্তম কথা, না হয় দুই পাবে, কিন্তু রেশমিকে পাচ্ছ না। মেয়েটা থাকবে আমার কাছে, অমন মেয়ে কালে ভদ্রে মেলে। চণ্ডী চুপ করে বসে রইল। হা না বলবার সাহস তার নেই, কোন কথার কি অর্থ হবে বুঝতে পারে না সে। এমন সময় দেউড়ির কাছে একটা শোরগোলের মতো শ্রুত হলো, हाँ हाँ रोको रोको, अंदर जाना मना है, इत्तेला नहीं, कैसे जाएगा? সকালবেলাতেই কি আবার হাঙ্গামা বলে অত্যন্ত বিরক্তির সঙ্গে উঠে বসবার চেষ্টা করলো মতি রায়, কিন্তু সম্পূর্ণ সফল হওয়ার আগেই খলিত কেশ, স্ত্রস্ত বসন, আবেগেও রৌদ্রে রক্তিম মুখমণ্ডল রেশমি এসে সম্মুখে দাঁড়ালো। দুঃখে কষাহত হয়ে তার সৌন্দর্য যেন সহস্র নয়নে জেগে উঠেছে। রৌদ্র প্রতিফলিত হীরকের দীপ্তির মতো বিচ্ছুরিত হচ্ছে সৌন্দর্যের সূচিমুখ, চেয়ে থাকা কঠিন, চোখ ফিরিয়ে দেওয়া কঠিনতর। পৃষ্ঠা 404। হাঁ করে তাকিয়ে রইল মতি রায়। আমি জোড়ামো গায়ের রেশমি, আমার সন্ধান করছেন আপনি? কি চান বলুন, আমি এসেছি। বাক্যস্ফূর্তি হলো না মতি রায়ের। সে দুই চোখ দিয়ে গিলতে লাগলো সে অগ্নিসম রূপের মদিরা। ক্রোধে, অপমানে, লজ্জায়, পরিশ্রমে খুন চেপে গিয়েছিল রেশমির মাথায়। চরিত্রের সমস্ত শক্তি তাকে ঠেলে নিয়ে এসেছে এই প্রচণ্ড দুশ্চেষ্টায়। এখনো নির্বাক লুব্ধ দৃষ্টি তার শক্তির শেষ অঞ্জলিকে তরঙ্গিত করে তুলল। সে বলে উঠল, নারীর রূপ কি কখনো দেখেননি? তবে এই দেখুন। এই বলে কি করছে ভালো করে বোঝবার আগেই সে অপসারিত করল বক্ষের অঞ্চল। শ্বেতাভাস সমশ্রীন, মাণিক্য কঠিন, সুবর্ণ চিক্কণ, স্তনাগ্র যুগলের সেই সহজ স্বর্গীয় কান্তিতে এমন একটা সপ্রতিভ পবিত্রতা ছিল যে ওই পাষণ্ডটাও তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে নিল। রেশমির ঘরে প্রবেশ করবার পরে মিনিট দুই কালের মধ্যে এইসব কাণ্ড ঘটে গেল। ক্রমে সম্বিত ফিরে এলো মতি রায়ের। এতক্ষণ ঘটনার আকস্মিকতায় সে বিগত সম্বিত ছিল। মতি রায়ের কিছুমাত্র সন্দেহ রইল না যে যে মেয়ের সন্ধান সে করছিল এই সেই মেয়ে। কিন্তু এখন কি কর্তব্য স্থির করবার অবকাশ পেল না সে।
তার চিন্তা বারে বারে শিথিল হয়ে যায় রেশমির কথার তোড়ে। বিস্মিত হয় মতি রায়। তবে কাল রাতে কাকে উপভোগ করলো সে রেশমি ভেবে? অধিকতর বিস্মিত হয় চণ্ডী বক্সী। তবে কাল রাতে কাকে সে ধরিয়ে দিয়েছিল রেশমি বলে? কিন্তু বেশিক্ষণ তারা চিন্তা করতে পারে না। রেশমির অনর্গল বাক্যে ছিন্ন হয়ে যায় চিন্তার সূত্র। এই নারী দেহটা ভোগ করতে চান, এই তো পাবেন, কিন্তু তার আগে আমার বোনকে মুক্তি দিন। কোথায় রেখেছেন তাকে বলুন, কেমন আছে সে বলুন, তার বদলে তৃপ্ত হবে আপনার রাক্ষসী ক্ষুধা। মতি রায় পাষণ্ড, আর পাষণ্ড বলেই নির্বোধ নয়। ক্ষণকালের জন্য সে হতবুদ্ধি হয়ে গেলেও বেশিক্ষণ সে ভাব থাকলো না তার। পৃষ্ঠা 405। সে বুঝল যে চণ্ডীবক্সী বাজে মাল দিয়ে তাকে ঠকিয়েছে, আর বাড়ি ফিরে যাওয়ার আগ্রহটার অর্থ স্পষ্ট হলো এতক্ষণে। ধরা পড়বার আগেই সে সরে পড়তে চায়। মতি রায় গর্জন করে উঠল, বুধন সিং! দরজায় এসে সেলাম করে দাঁড়ালো বুধন সিং। এই হারামজাদা কো লাগাও 50 জুতি, আর সালা লোক কো মত ভাগনে দো। জি হুজুর। বুধন সিং টেনে নিয়ে গেল চণ্ডীবক্সীকে। এই প্রথম রেশমি সচেতন হলো যে ঘরে অপর ব্যক্তি ছিল, আর সে স্বয়ং চণ্ডীবক্সী। ইতিমধ্যে রেশমিরও মরিয়া ভাব ক্রমে কমে এসেছে। সে বুঝেছে যে হঠকারিতায় প্রবেশ করেছে পিঞ্জরে। বিস্ফল গলার্ধকরণ না করে আর উপায় নেই। বুকের আঁচল তুলে দিয়ে শিলামূর্তির মতো সে দাঁড়িয়ে রইল। মতি রায় ডাকলো, ক্ষুদিরাম! কালো খোঁড়া কুৎসিত একটা বুড়ো লোক এসে দরজায় দাঁড়ালো। ক্ষুদিরাম মতি রায়ের খাস খানসামা, সমস্ত দুষ্কার্যের সহায়ক ও সাক্ষী। ক্ষুদিরাম বলল, বাবু, এই মেয়েটাকে পালকি করে বাগান বাড়িতে নিয়ে যা। সেখানে স্নানাহারের বন্দোবস্ত করে দিবি, কড়া পাহারা রাখবি। দেখিস পালাতে না পারে, ভারী শয়তান। তারপরে রেশমিকে লক্ষ্য করে বলল, পালাতে চেষ্টা করলে ডাল কুত্তায় ছিঁড়ে ফেলবে, সে চেষ্টা করো না। আর তোমার বোনকে বলো তার দেখা ওখানেই পাবে। বাজে মাল দিয়ে মতি রায়কে ঠকালে মতি রায় সহজে ভুলে না। শুনছ তো, বাজে মাল সরবরাহ করলে কিরকম ব্যবস্থা হয়। অদূরে কোনখানে চণ্ডীবক্সী আর্তনাদ করছে। আজ সন্ধেবেলায় দেখা হবে, তখন যাচাই করে দেব তোমাদের দুজনের মধ্যে কে রেশমি আর কে সুতি। তারপরে ক্ষুদিরামের উদ্দেশ্যে আর একবার সতর্কবাণী উচ্চারণ করে মতি রায় গৃহান্তর প্রস্থান করলেন। পৃষ্ঠা 406, অধ্যায় 18, জনের যুদ্ধোদ্যম। রাম বসুর মুখে আদ্যন্ত বৃত্তান্ত শুনে জন বলে উঠল, তবে তুমি কি বলতে চাও যে মতি রায় নামে লোকটা অসুদেশ্যে রেশমিকে বন্দি করে রেখেছে? রাম বসু বলল, সদুদ্দেশ্যে কে কবে বন্দি করে রাখে? তারপরে বলল, তবে রেশমি যে তার আশ্রয়দাত্রীকে উদ্ধার করতে গিয়েছে আর গিয়ে বন্দি হয়েছে, এ এক প্রকার নিশ্চিত। তবে আমি চললাম, বলে টেবিলের দেরাজ থেকে পিস্তল বের করে নিয়ে জন উঠে দাঁড়ালো। ও কি, কোথায় চললে? রেশমিকে উদ্ধার করতে। দেখো জন, এই গোয়ার তুমি সময় নয়, ধীরে সুস্থে ভেবে চিন্তে কাজ করতে হবে। আর ইতিমধ্যে রেশমি অসম্মানিত হোক না, আজ রাতের আগে সে আশঙ্কা নেই। কিন্তু ততক্ষণ আমি অপেক্ষা করতে রাজি নই, বলে সে অধীর ভাবে পায়চারি করে। রাম বসু বলে, আমিও রাজি নই, কিন্তু একা তুমি কি করতে পারো? মতি রায় লোকটাও তো একা না, সে একা নয়, তার অনেক বরকন্দাজ, অনেক লাঠিয়াল আছে। তা থাক, জেনে রেখো আমি শ্বেতাঙ্গ, আর এটা কোম্পানির মুলুক। তাতে কি লাভটা হবে? তুমি একা পেলে তোমাকে সে হত্যা করে ফেলবে, তারপরে তাকে বিচার করে ফাঁসি দিতে পারবে কোম্পানি, যেমন ফাঁসি দিয়েছিল নন্দকুমারকে। কিন্তু রেশমি কি তাতে রক্ষা পাবে? জন যুক্তির সারবত্তা বোঝে। পিস্তলটা টেবিলের উপরে রেখে দিয়ে বলে, তবে কি করতে হবে বলো। পৃষ্ঠা 407। অস্ত্র শস্ত্র দলবল নিয়ে বাগান বাড়ি ঘেরাও করে রেশমি আর তার আশ্রয়দাত্রীকে উদ্ধার করতে হবে। রাম বসুর পরামর্শ শুনে জন বলে ওঠে, রাইট, এ অতি উত্তম পরামর্শ, তবে আমি সেই চেষ্টা দেখি। এই বলে সে কাদির আলীকে ডেকে হুকুম দিল, আমার অফিসের আর বাড়ির যেসব লোক ঘোড়ায় চড়তে পারে তাদের ডেকে বলে দাও সব যেন তৈরি থাকে, আমি ঘোড়ার ব্যবস্থা করছি। কাদির আলী গঙ্গারাম ও রাম বসুর মুখে ঘটনা শুনেছিল, এখন ঢালাও হুকুম পেল। জি হুজুর বলে সেলাম করে সে বেরিয়ে গেল। জন বুঝেছিল যে 2-4 জন শ্বেতাঙ্গ সঙ্গে থাকলে আক্রমণের গুরুত্ব বাড়বে। তার মনে পড়ল মেরিডিথের নাম।
তখনই সে মেরিডিথকে চিঠি লিখে পাঠিয়ে দিল, জানালো যে তোমার লোকজনদের মধ্যে যারা ঘোড়ায় চড়তে পারে তাদের নিয়ে যত শীঘ্র সম্ভব আমার অফিসে এসো। এখনই একটা অ্যাডভেঞ্চারে বের হতে হবে। আরও জানালো যে উদ্দেশ্য অতিশয় মহৎ, কাজেই দ্বিধা করো না। কিছুক্ষণের মধ্যেই মেরিডিথের উত্তর হাতে এসে পৌঁছল। মেরিডিথ লিখেছে, জন, যুদ্ধযাত্রার আহ্বান পেলাম। টিপু সুলতান তো পরাজিত। কার বিরুদ্ধে যুদ্ধযাত্রা? পেশওয়ার বিরুদ্ধে নাকি, না স্বয়ং দিল্লির বাদশার বিরুদ্ধে? যার বিরুদ্ধেই হোক, আমি আহ্লাদের সঙ্গে প্রস্তুত আছি। মনে হচ্ছে যে জনপঞ্চাশেক লোককে ঘোড়ায় চাপাতে পারবো। তবে আশঙ্কা হচ্ছে 50টা ঘোড়া যুদ্ধক্ষেত্রে গিয়ে পৌঁছলেও 50 জন সওয়ার যুদ্ধক্ষেত্রে না পৌঁছতেও পারে। অনেকেই মাঝপথে পড়ে আহত হবে, তবে তাদেরও যুদ্ধে আহত বলে ধরতে হবে। রণশাস্ত্রের এই হচ্ছে বিধি। যাই হোক, তুমি নিশ্চিন্ত হও, অপরাহ্নের আগেই তোমার অফিসে গিয়ে পৌঁছবো। মেরিডিথ। পরে পুনশ্চ দিয়ে লিখেছে, যদি 2-4 জন উদ্যমী শ্বেতাঙ্গ পাই তাদের সঙ্গে নেব। মেরিডিথের পত্র পেয়ে জনের ভরসা বাড়ল, বুঝল সে একা নয়। ইতিমধ্যে জনের লোকজন জমায়েত হতে শুরু করেছে। বাড়ি থেকে আরদালি, চাপরাশি, ভিস্তি প্রভৃতিদের ডেকে আনা হয়েছে। সকলকে প্রচুর বকশিস কবুল করা হয়েছে। পৃষ্ঠা 408। জনদের গোটা 25 ঘোড়া ছিল, আরো গোটা 25 ভাড়া করে আনবার ব্যবস্থা হয়েছে। ঢাল, তলোয়ার, সরকিও স্তূপীকৃত হলো। বন্দুকগুলো জন নিজের হেফাজতে রাখলো, বাছা বাছা লোকের হাতে দেবে। রামবসু খবর পাঠিয়ে ন্যাড়াকে আনিয়ে নিল। সমস্ত খবর শুনে ন্যাড়া মস্ত এক পাগড়ি বেঁধে ঢাল তলোয়ার হাতে প্রস্তুত হলো। ন্যাড়াকে খুঁজতে গিয়ে রামবসু আবিষ্কার করলো যে ন্যাড়া ও গঙ্গারাম দুজনে যথারীতি সুসজ্জিত হয়ে তলোয়ার নিয়ে যুদ্ধের মহড়া দিচ্ছে। তাদের দুজনেরই দৃষ্টিতে অপরে মতি রায়। রামবসু বলল, ওরে এখন থাম, সে সময়ে দেখা যাবে কে কত বড় ওস্তাদ। দুজনেই একসঙ্গে বলে উঠল, দাঁড়াও কায়দা, আগে মতি রায় বেটাকে নিকেশ করে ফেলি। এমন সময় অদূরে অনেকগুলো ঘোড়ার পায়ের শব্দ উঠল। ব্যাপার কি? সকলে ছাদে উঠে দেখলো চৌরঙ্গির পথ দিয়ে এক দল ঘোড়সওয়ার আসছে। সকলের আগে মেরিডিথ ও জন, 2 শ্বেতাঙ্গ। তাদের দেখে জনের লোকজন আনন্দে চিৎকার করে উঠল। ও পক্ষ থেকে উঠল আনন্দ ধ্বনি, 2 পক্ষে বিউগল উঠল বেজে। 2-4 মিনিটের মধ্যেই সদল বলে মেরিডিথ এসে পৌঁছল। জন এগিয়ে গিয়ে মেরিডিথের করমর্দন করল। মেরিডিথ সঙ্গী দুজনের পরিচয় করিয়ে দিল, মিস্টার প্রেস্টন, মিস্টার অগলা, আর এই হচ্ছে মিস্টার স্মিথ, এই যুদ্ধের কমান্ডার ইন চিফ। ব্যাপার কি জন? চলো ভিতরে চলো, সব খুলে বলছি। এই বলে জন 3 জনকে নিয়ে তার খাস কামরায় গিয়ে বসলো। আবদার 2 বোতল ব্র্যান্ডি আর 4টে গেলাস টেবিলের ওপর রেখে সেলাম করে বেরিয়ে গেল। মেরিডিথ বলল, বলো এবার সব খুলে। জন বলল, দাঁড়াও, আগে বোতলের মুখ খুলি, তারপরে খুলছি নিজের মুখ। পৃষ্ঠা 409, অধ্যায় 19, পরিচয়। অপ্রত্যাশিত মিলনের প্রথম বিষয় কাটলে রেশমি আগে কথা বলল, দিদি, অবশেষে তোমাকেও ঋণ শোধ করতে হলো সেই রেশমি নামে মেয়েটার জন্য। টুস্কি বুঝল যে রেশমি এখনো তার যথার্থ পরিচয় পায়নি। সে ভাবল কিভাবে আসল পরিচয় দেওয়া যায়। হঠাৎ ভেবে পায় না, তারপরে ভাবে, যাকগে, কথার মুখে আপনি বেরিয়ে পড়বে, আগে থেকে চেষ্টা করে লাভ নেই। সে বলে, সংসারে কার ঋণ কে শোধ করে বোন? মানুষের এমন সাধ্য কি যে অপরের ঋণ শোধ করে? ওসব তত্ত্ব কথা জানি নে দিদি, কিন্তু এ নিশ্চয় জানি তুমি যেভাবে ঋণ শোধ করলে রেশমির আপন দিদিও তা করতে পারত না। টুস্কি দেখলো আসল কথা পারবার এই হচ্ছে সুযোগ, কিন্তু মুখে কথা আসবার আগে চোখে যে জল আসে, ভেসে যায় 2 গাল। রেশমি ভাবে গত রাত্রের অভিজ্ঞতা অশ্রুর হেতু, তারও চোখ ভরে ওঠে জলে। ভাবে তার জন্যই এই অপমান টুস্কির। ভাবে আর আত্মগোপন করে লাভ কি? এমন উপকারীর কাছে কি আত্মগোপন করতে আছে? ভাবে কাল রাতে পরিচয় দেবে বলেই তো স্থির করেছিল, তবে আর বাধা কি? তবু শেষ বাধাটুকু ঘুচতে চায় না। তাকে দায়িত্ব থেকে মুক্তি দিয়ে টুস্কি বলে, কি করে জানলে যে তোমার আপন বোন থাকলে এমন ভাবে ঋণ শোধ করতো না? কেমন করে জানবো বলো? থাকলে কি হতো? কখনো কি ছিল না? রেশমি দ্বিধামাত্র না করে বলে, না, ছিল না।
টুস্কি স্থির করেছিল ধীরে ধীরে কথার মোড়ে মোড়ে আঘাত সইয়ে সইয়ে আত্মপরিচয় দেবে, কিন্তু রেশমির অস্বীকৃতিতে তার সমস্ত ধৈর্য ভেঙে পড়ল। কীটদষ্ট মহিরুহ এক মুহূর্তে হলো ভূমিষ্যাৎ। পৃষ্ঠা 410। মানুষ বোধ করিয়া সব সহ্য করতে পারে কেবল বেনামী কৃতজ্ঞতা ছাড়া। সে একবার ফুপিয়ে কেঁদে উঠল। রেশমি বলল, কাঁদো কেন টুস্কি দি? ওরে টুস্কি নয়, টুস্কি নয়, বল টুনি দি। টুনি? রেশমি আমূল কেঁপে ওঠে। কি বলবে ভেবে পায় না। ও নাম কেমন করে জানলো টুস্কি? দুর্লঙ্ঘ বাঁধে প্রথম রন্ধ্র দিয়ে এক অঞ্জলি জল যখন নির্গত হয়, কারিগরের ভাবে মেরামত করে নিলেই হবে, কিন্তু তখনই এখানে ওখানে ফাটল দেখা দেয়। ক্রমে ফাটলের সংখ্যা আর বিস্তার বাড়ে। কিছুক্ষণ পরে বাঁধের আর অস্তিত্ব থাকে না। এবারে বাঁধের প্রকাণ্ড এক চাঙড় ভেঙে পড়ে। টুস্কি বলে, ওরে আর ভাঁড়াস নে। কাল যখন পাষণ্ডটা ধরে আনলো ভাবলাম ভগবান এ কি পরীক্ষায় ফেলবে, কিন্তু যখন শুনলাম যে আমাকে রেশমি মনে করে এনেছে, সকলেই তো তাই মনে করে আনে, কিন্তু সকলে তো তার আপন বোন নয়। কি বলছো তুমি? এবারে চিৎকার করে টুস্কি বলে ওঠে, ওরে রেশমি, রেশমি, এতকাল কেন সৌরভী নাম দিয়ে ভাঁড়িয়েছিলি? কেন বলিসনি তুই আমার আপন বোন, তুই রেশমি? রেশমির মনে অভাবিতের চমক লাগে। বলে, এসব কি বলছো? খুলে বলো, খুলে বলো। কিন্তু খুলে বলা কি সহজ? এ যে লজ্জার কথা, দুঃখের কথা। যে জীবন মাটির তলে চাপা পড়েছিল তা তুলে বলবার কথা, তবু বলতে হয়। ওরে রেশমি, তো টুনি নামে বোন ছিল, মনে পড়ে? বিদ্যুৎ ভরা নৈশব্দ নামে রেশমির মুখে চোখে। টুস্কি সংক্ষেপে বলে, আমি সেই টুনি। তুমি টুনি? আর কিছু বলতে পারে না রেশমি। আমি টুনি, জোড়ামৌ গায়ের টুনি। তুই রেশমি, জোড়ামৌ গায়ের রেশমি। পৃষ্ঠা 411। ওই কথাগুলো বারবার সে আবৃত্তি করে যায়। জীবন মৃত ব্যক্তি যেমন বারে বারে দেহে আঘাত করে দেখে সত্যই জীবনের অনুভূতি আছে কিনা। বিস্ময় কাটে না রেশমি। সে বলে, তুমি টুনি দি? তবে বাবা মা নাড়ু কোথায়? মনে পড়ে না তাদের কথা সত্য, কিন্তু বাল্যকাল থেকে শুনে শুনে সমস্ত যেন পরিষ্কার দেখতে পাই। কেউ নেই রে বোন, আমি না থাকলেও বোধ করি ভালো ছিল। সুগভীর খাদের ধারে দাঁড়িয়ে পা পিছলে পড়বার ঠিক আগের মুহূর্তে একে অন্তিম রহস্যময় পরিচয়। আর দুদণ্ড পরিচয়টা না হলে এমন কি ক্ষতি ছিল? আশ্চর্য এই জীবন। এতদিন দুজনের জীবন এক বাড়িতেই সমান্তরাল ভাবে চলছিল, কোথাও দুই জলধারায় যোগাযোগ ঘটেনি। আজ দুঃখের বন্যায় তীর ছাপিয়ে দুই নদী একাকার হয়ে গেল। তখন দুই বোনে নিরিবিলি বসে নিজ নিজ জীবন বৃত্তান্ত বলে যায়। টুস্কি আগে বলে গঙ্গাসাগর যাত্রা, বোম্বেটের আক্রমণ আর সকলের মৃত্যু। টুস্কির কলকাতায় আগমন। কলকাতার অভিজ্ঞতা বর্ণনার সময়ে বড় বড় ফাঁক রয়ে যায়। সে ফাঁকগুলো পূরণ করে নিতে কষ্ট হয় না রেশমির। জীবনের সঙ্গে তারও ঘটেছে পরিচয়। ওদিকে রেশমি বলে তার জীবন বৃত্তান্ত। মুমূর্ষুর সঙ্গে বিয়ে, চণ্ডীবক্সির লোভ, চিতা থেকে পলায়ন, কেরির আশ্রয়, মদনাবাটির অভিজ্ঞতা, কলকাতায় প্রত্যাবর্তন, রোজ এলমার সব বলে যায়। জনের সঙ্গে তার সম্বন্ধটা খরসায় আঁকে, বাদ দেওয়া চলে না। বাদ দিলে শ্রীরামপুরের কথা বাদ দিতে হয়, মতি রায়ের কথাও বাদ পড়ে। টুস্কি আর রেশমি আবিষ্কার করে যে তাদের পরিচয় হওয়ার অনেক আগে থেকেই দুটো সুতোয় তারা বাঁধা পড়ে গিয়েছে, রামরাম বসু আর ন্যাড়া। দুজনেই মনে মনে ভাবে, মুখেও শেষ পর্যন্ত বলে, কায়দা থাকলে এর বোধহয় একটা বিহিত হতো, কিন্তু কোথায় যে গেল সে। আর ভাবে, আহা, ওই ন্যাড়া যদি তাদের হারানো ভাইটি হতো। কিন্তু কেমন করে তারা জানবে যে উপন্যাসে যেমন করে সমস্ত ছিন্ন সূত্রগুলো অনায়াসে জোড়া লেগে যায়, জীবনে তেমনটি যায় না। পৃষ্ঠা 412। দু চারটে ছিন্ন সূত্র শেষ পর্যন্ত অবলম্বনহীন হয়ে ঝুলতেই থাকে। লজ্জায় আর দুঃখে ভরা দুজনের জীবন কাহিনী কখন এক সময়ে শেষ হয়ে আসে, তখন সম্মুখে থাকে ভবিষ্যতের চিন্তা। দুজনে কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর হঠাৎ টুস্কি বলে ওঠে, আচ্ছা রেশমি, তুমি জনকে বিয়ে করো না কেন? রেশমি কৃত্রিম বিস্ময়ে বলে, সে যে খ্রিস্টান। সত্যকার বিস্ময়ে টুস্কি বলে, তাতে কি? খ্রিস্টান জন কি খাঁটি হিন্দু মতি রায়ের চেয়ে খারাপ? আসল কথা রেশমি বলতে পারে না। জনের সঙ্গে তার বিয়ের আভাস দিয়েছিল সে,
কিন্তু পরে জন যে তাকে ত্যাগ করেছে, অকথ্য দোষারোপ করেছে, সে কথাটুকু বলেনি। ও কথা প্রকাশ করতে চায় কোন মেয়ের মন? কিন্তু এখন জনের প্রসঙ্গে সংকট মুক্তির একটা উপায় যেন সে দেখতে পেল। এতক্ষণ কথাবার্তার তলে তলে টুস্কিকে মুক্ত করবার উপায় অনুসন্ধান করছিল। কাল রাত্রে টুস্কি তার পরিচয় স্বীকার করে নিয়ে তাকে বাঁচিয়েছে। আজকে কি তাকে বাঁচাতে পারবে না রেশমি? জনের প্রসঙ্গে মনে হলো এবারে বোধ করি উপায়টা পাওয়া যাবে। তাই বলল, এতদিনে আমার খোঁজ না পেয়ে জন বোধ করি বিয়ের ইচ্ছা পরিত্যাগ করেছে। টুস্কি বলল, আবার খোঁজ পেলেই সে ইচ্ছা প্রবল হয়ে উঠবে। কিন্তু খোঁজ পাবে কেমন করে দিদি? কেমন করে জানবে যে আমরা এখানে বন্দী হয়ে আছি? তা বটে, বলে চুপ করে টুস্কি। ভেবে পায় না জনকে সংবাদ দেওয়ার উপায়। তখন রেশমি বলে, তুমি এক কাজ করো না দিদি, জনের ঠিকানা দিচ্ছি, তাকে গিয়ে সংবাদটা দাও না, তাহলে নিশ্চয়ই সে একটা উপায় করবে। রেশমি জানতো যে জনের মনের যে অবস্থা, তাতে কিছু আশা করা চলে না, আর সে উদ্দেশ্যেও এ প্রস্তাব করেনি সে। তার ইচ্ছা ওই ছুতোয় টুস্কিকে বাইরে যেতে রাজি করা। তার নিজের কর্তব্য সে এক প্রকার স্থির করে ফেলেছে। পৃষ্ঠা 413। রেশমির কথা শুনে টুস্কি বলল, কিন্তু এখান থেকে বাইরে যাওয়ার পথ যে বন্ধ। সে কি একটা কথা, যতক্ষণ শ্বাস ততক্ষণ আস, উপায় করতেই হবে, বাঁচতে হবে তো। কিন্তু তুমি, জন যদি তোমার কাছে খোঁজ পেয়ে আসে তো ভালোই, আর না এলেও আমি পালাতে পারবো। টুস্কির মুখে সংশয়ের ছায়া দেখে সে বলে, পালাতে আমি খুব অভ্যস্ত। চিতা থেকে পালিয়েছি, মতিরায়ের গুন্ডাদের হাত থেকেও একবার পালিয়েছি, আবার পালাবো। সরল বিশ্বাসে কথাটা গ্রহণ করে টুস্কি, তবু শুধায়, কিন্তু উপায়? ওই যে উপায় আসছে। এমন সময় ক্ষুদিরাম প্রবেশ করে বলে, কি দাওয়া খাওয়া হবে নি? না খেয়ে চোখ মুখ বসে গেলে কর্তা আমাকে যে বকবে। সন্ধ্যাবেলা আবার যে দুজনে জুড়ি মিলবে ভালো। এই বলে সে হেসে ওঠে। টুস্কি ঘৃণায় মুখ ফিরিয়ে নেয়, কিন্তু রেশমির ভাব অন্যরকম। সে সস্নেহে হেসে বলে, তোমারও নাওয়া খাওয়া হয়নি ক্ষুদিরাম দাদা। ক্ষুদিরাম দাদা একটু নরম হয়, বলে, আমার আর নাওয়া খাওয়া, তোমাদের পাহারা দিয়ে বসে আছি। আহা, তোমার তবে তো বড় কষ্ট। এইরকম চলেছে আজ 20 বছর। কি বলো ক্ষুদিরাম দাদা, 20 বছর খাও দিন তুমি? তবে তো লক্ষণকেও ছাড়িয়ে গিয়েছ, সে তো কেবল 12 বছর না খেয়েছিল। হেসে ওঠে ক্ষুদিরাম। টুস্কি এতক্ষণ নীরবে দেখছিল ক্ষুদিরামকে। তার মনে হলো, উহ, কি বিভৎস লোকটা। আগাগোড়া ঘোর কালো, একটা পা খোড়া, কিন্তু কালো রংটা ঘনতর দেখায় মাথার সাদা সাদা চুলে, সাদা ভুরুতে, সাদা দাঁতগুলোয়, আর চোখের সাদা সাদা অংশ দুটোতে। ওই সাদার আলোটুকু ফেলে কালো রংকে দেদীপ্যমান করে তুলেছে। পৃষ্ঠা 414। টুস্কি ভাবে, এই বিভৎস পাষণ্ডটার সঙ্গে রেশমির একই সদয় ব্যবহার। ক্ষুদিরাম রসিকতার উত্তর দেয়, বলে, লক্ষণ না হয় 12 বছর না খেয়েছিল, সীতা তো না খেয়েছিল না। এখন ওঠো, স্নান করো, খাও, ওদিকে আবার রাবণ আসছে। রেশমি হেসে বলে, রাবণের জন্য প্রস্তুত হয়েই আছি। এই তো চাই, কিন্তু এই রাবণ আবার মুখ চোখ বসা সীতা পছন্দ করে না। তাছাড়া তোমাকে দেখবার জন্য শহরের বড়লোকদের আজ ভিড় লেগে যাবে, সকলকে নিমন্ত্রণ করা হয়েছে যে। রেশমি সাগ্রহে বলে, তবে তো নাওয়া খাওয়া করতে হয়। এতগুলো বড় লোকের সামনে শুকনো মুখে বের হলে কর্তা বোধ হয় তোমাকে মন্দ বলবে। শুধু মন্দ বলা, চাপকে হাড়ে মাসে আলাদা করে দেবে না। এই দেখো, বলে পিঠে কয়েকটা দাগ দেখায়। এবারে সত্যই দুঃখ হয় রেশমির। ক্ষুদিরাম বলে, আমাকে কেন রেখেছে জানো দিদিমণি? এই কালো রংটার জন্য। কালো রং যে চাবুকের দাগ লুকিয়ে রাখে। এ কাজ ছেড়ে দাও না কেন? সাধ করে কে এমন কাজ করে? তবে ছাড়তে গেলে কুকুরের মতো গুলি করে মারবে। কেন? কেন কি? আমি যে বাগান বাড়ির অনেক রহস্যি জানি। যতদিন এখানে আছি মুখ বন্ধ আছে, কাজ ছেড়ে অন্যত্র গেলেই মুখ খুলবে বলে ভয় করে কর্তাবাবু। সত্যি তোমার বড় দুঃখ, বলে দীর্ঘশ্বাস ফেলে রেশমি। নররাক্ষস মতিরায়ের সহকারী ক্ষুদিরামও কম রাক্ষস নয়, কিন্তু এ সংসারে কোনো রাক্ষসী নিরেট রাক্ষস নয়। তাকে তৈরি করবার সময়ে সৃষ্টিকর্তার আঙুলের স্পর্শে যে লাগে রাক্ষসের দেহে, ওইটুকুতে বাঁধন আলগা হয়ে যায়। রেশমির সদয় ব্যবহার ওই বাঁধনগুলোকে আরেকটু আলগা করে দিল।
রেশমি বলল, উঠে নাওয়া খাওয়া করতে হয়, নইলে আবার তোমার উপর মারধর হবে। পৃষ্ঠা 415। কিন্তু এক কাজ করো না কেন ক্ষুদিরাম দাদা, ওই টুস্কি দিদিকে ছেড়ে দাও না কেন? সে কেমন করে হয়? কেন হবে না? কর্তার নিজের মুখে তো শুনেছ আমি হচ্ছি আসল রেশমি। তা শুনেছি বই কি, তবে আর একে আটকে রাখা কেন? ছাড়তে তো বলেনি। না, ছাড়তেও বলেনি, ওটা বুঝে নিতে হবে। বুঝলেন না ক্ষুদিরাম দাদা, অন্য লোক হলে খুলে বলতো, তোমার মতো বুদ্ধিমান লোককে খুলে বলা বাহুল্য মনে করেই বলেনি। বুদ্ধির প্রশংসায় খুশি হয়ে সে বলল, তা বাহুল্যই বটে। তবে আর কি, ছেড়ে দাও। নাও এখন কোথায় স্নানের জায়গা দেখিয়ে দাও। কি কারণে জানি না, দীনতম মানুষের মনও প্রাজ্ঞতম ব্যক্তির দুরধিগম্য। টুস্কিকে ছেড়ে দিতে ক্ষুদিরাম সম্মত হলো। তবে তুমি এসো টুস্কি দিদি, বলে ক্ষুদিরাম এগিয়ে গেল। শেষ মুহূর্তে টুস্কি বেঁকে বসে, বলে, না, তোমাকে ছেড়ে আমি একা যাব না। রেশমি বোঝায় দুজনের একসঙ্গে যাওয়া সম্ভব নয়। তুমি যাও, গিয়ে জনকে সব খবর দাও। কায়েদদার সন্ধান পেলে তাকেও সব জানিও। আমার মুক্তি পাওয়ার এই ছাড়া উপায় নেই। না, ওঠো, শিগগির করো, আবার কে কোথা থেকে এসে পড়বে, তখন সব মাটি হয়ে যাবে। অনেক কষ্টে তাকে বুঝিয়ে পড়িয়ে জনের ঠিকানা বলে দিয়ে বিদায় করে দেয় টুস্কিকে। সে কাঁদতে কাঁদতে বিদায় হয়ে যায়, বলে যায়, আমি এখনই ওদের নিয়ে ফিরে আসছি বোন, ততক্ষণ একটু সাবধানে থেকো। রেশমি হেসে বলে, আমার জন্য ভয় করো না দিদি, আমার কর্তব্য আমি স্থির করে ফেলেছি। তার শেষ কথাগুলোর অর্থ তলিয়ে দেখে না টুস্কি। রেশমিকে উদ্ধার করতে হবে, এই সংকল্প নিয়ে দ্রুত অনুসরণ করে ক্ষুদিরামের। পৃষ্ঠা 416, অধ্যায় 20। রেশমির সংকল্প। রেশমি স্থির করেছে মরবে। বাঁচবে কেন? বাঁচে আশায়। কোন আশা আছে রেশমির? মৃত্যু সাক্ষী বা সঙ্গী করতে চায় না টুস্কিকে, তাই তাকে কোনো ছুতোয় বিদায় করে দিয়েছে সে। জনের কাছে সাহায্যের আশা যে নেই তার চেয়ে বেশি কে জানে। দীর্ঘকাল পরে অপ্রত্যাশিতভাবে ফিরে পেল হারানো বোনকে, কিন্তু এই যে না পাওয়ারই সামিল। আর দুদিন না, একদিন আগে ফিরে পেলেও পাওয়া হতো। গতকাল পরস্পরের পরিচয় দানের কথা ছিল, তখন পেলেও পাওয়া হতো। কিন্তু এই যে খাদের মধ্যে পতনশীল ব্যক্তির পাওয়া, সে পাওয়া কি না পাওয়া নয়? আর মদনমোহন, সে যে এমন করে দুঃসময়ে ফাঁকি দেবে কে জানত? সে বুড়িমা বলেছিল, ও আমার দুষ্টুর শিরোমণি, ফাঁকি দিতে ওর জুড়ি নেই। সব ছেড়ে ওকে না ধরতে পারলে ও ধরা দেয় না। সব ছেড়ে ওকে ধরতে পারেনি রেশমি। জনের সন্ধান পাওয়া মাত্র আলগা হাত ফসকে মদনমোহন পালালো। জন, টুস্কি, মদনমোহন, 3 কুল গিয়ে তার কোন আশাটা রইল বাকি? বাঁচবে কেন? মৃত্যুর দিকেই যে হাতের 5টা আঙুলের নির্দেশ। মৃত্যুর কথায় তার ফুলকিকে মনে পড়ে। সে বলেছিল যে মরতে চাইনি, আবার মরতেও ভয়ও পাইনি। সে আকাশের দিকে দেখিয়ে বলেছিল যে ওই মেঘখানার মতো কখন মিলিয়ে যাব, ভয়টা কিসের? রেশমি বলেছিল, মৃত্যুর পর কি হবে ভেবে ভয় করে না। ফুলকি হেসে বলেছিল, মৃত্যুর আগে কি আছে দেখলাম তো সব, মৃত্যুর পরে এর চেয়ে আর খারাপ কি হবে? না রেশমি, আমার ভয় করে না। ফুলকির প্রসঙ্গে ওর আরো অনেক কথা মনে পড়ে। ফুলকি বলেছিল, পুরুষগুলো বড় লোভী, সন্দেশ দেখলেই খাই খাই করে, কত আর পাহারা দিয়ে বসে থাকা যায়, দিয়ে একটু হাতে তুলে খুশি হয়ে বাড়ি ফিরে যায়। পৃষ্ঠা 417। রেশমি ভাবে, এমন করে তো সন্দেশ যার তার হাতে তুলে দেওয়া যায় না। এই যে একজনের উদ্দেশ্যে নিবেদন করা, আর অনিবেদিত হলেই কি যাকে তাকে দেওয়া যায়? ফুলকির সঙ্গে এখানে মেলে না তার। স্নানের ঘরে বসে বসে টবের জলের সঙ্গে চোখের জল মিলিয়ে ভেবে যায় রেশমি। এমন সময়ে দরজায় ঘা পড়ে। ও রেশমি দি, হলো, বেলা যে বয়ে গেল। কাপড় ছেড়ে বেরিয়ে আসে রেশমি। ক্ষুদিরাম বলে, এবারে দুটো খেয়ে নাও। রেশমি বলে, না, এবেলা আর খাবো না। আরো 2-1বার অনুরোধ করে ফিরে যায় ক্ষুদিরাম। দোতলার ঘরটা থেকে নিচেকার কর্মচাঞ্চল্যের আভাস পায় সে। ঘরে ঘরে ঝাড় লণ্ঠন জ্বালবার ব্যবস্থা হচ্ছে। নাচ ঘরটার যে অংশ চোখে পড়ে, সেখানে সাদা জাজিম, জরির তাকিয়া, ফুলের ছড়াছড়ি। একপাশে বারান্দার উপরে স্তূপীকৃত আতশবাজি। পাশের ছোট ঘরটায় দেখতে পেল কাঠের বাক্স থেকে বের করা মদের বোতলের সার।
জানলা দিয়ে বাইরে তাকিয়ে দেখলো যে গাড়ি বারান্দার কাছে ফিটল ব্রাউনবেরি জুটতে আরম্ভ করেছে। হঠাৎ সমস্ত বাগান বাড়িটা যেন প্রকাণ্ড একটা বিলাসের দুঃস্বপ্ন দেখতে আরম্ভ করেছে। এত আয়োজন রেশমির জন্য। মনে মনে সে হাসে, কিন্তু বুঝতে পারে না যে তার অগোচরে একটুখানি গর্বের আভাস মিশ্রিত রয়েছে সেই হাসিতে। এমন সময় ক্ষুদিরাম এসে একটা প্যাটরা রাখে তার সম্মুখে। কি আছে ওতে? ক্ষুদিরাম বলে, পেশোয়াজ, কাঁচুলি, ওড়না, ঘুঙুর আর যেমন মানায় সোনার গহনা। এসব কেন? শোনো কথা একবার। তুমি কি এই পুরনো শাড়ি পরে আসরে বের হবে নাকি? আজ শহরের বড়লোক সব ভেঙে পড়বে যে তোমাকে দেখতে। সংক্ষেপে রেশমি বলে, তা বটে। পৃষ্ঠা 418। তবে আর কি, এগুলো নিয়ে সাজতে আরম্ভ করো। তারপরে বলে, অবশ্য এখনো দেরি আছে। আগে নিকি বাইজির গান হবে, তারপরে পড়বে তোমার ডাক। সে রাত 10টার আগে নয়। রেশমি বলে, আচ্ছা তুমি এখন যাও, আমি ঠিক সময়ে সেজে বের হব। এই বলে প্যাঁটরা নিয়ে সে ঘরের দরজা বন্ধ করে। পৃষ্ঠা 418, অধ্যায় 21, যুদ্ধযাত্রা। অপরাহ্নে বিউগল বেজে উঠল। অমনি দেখতে দেখতে জনের অফিসের সম্মুখে শ্বেতাঙ্গে কৃষ্ণাঙ্গে শতাধিক লোক সমবেত হলো। ঘোড়াও শতাধিক। এই সৈন্য বাহিনীতে পদাতিক হতে কেউ রাজি নয়, সকলেই অশ্বারোহী। জন মেরিডিথ, প্রেস্টন অগলার ও রাম বসু মিলে সকলকে সারবন্দি দাঁড় করাবার চেষ্টায় নিযুক্ত হয়। জন মেরিডিথ, প্রেস্টন অগলার 4 জন পাশাপাশি, রাম বসু তাদের ঠিক পেছনেই। তারপরে 2 সারিতে শখানেক অশ্বারোহী, দলের মধ্যে ন্যাড়া আর গঙ্গারামও বর্তমান। এমন বিচিত্র সৈন্যবাহিনী চালনা করবার সৌভাগ্য ক্লাইভ বা নেপোলিয়নের ঘটেনি। জাত্যংশে, শিক্ষায়, পোশাকে, অস্ত্রে, অশ্বের উৎকর্ষে বৈচিত্র্যের চরম। ইংরেজ, বাঙালি, হিন্দুস্তানি, খ্রিস্টান, হিন্দু, মুসলমান, সাহেবি কাটা পোশাক, ধুতি, পাজামা, বন্দুক, পিস্তল, লাঠি, সুরকি, রেসের ঘোড়া, দামি আরবি, ফকিরের টাট্টু ঘোড়া। এমন কত বৈচিত্র্যের উল্লেখ করব, পাড়ার লোক অবাক। পথের কুকুরগুলো অব্দি ডাকতে ভুলে গেল বৈচিত্র্যের জলুসে। কাদের আলীকে পাগড়ি বেঁধে প্রস্তুত হতে দেখে সবাই বলল, মিয়া সাহেব তুমি আবার কেন? বয়স হয়েছে, ঘরে বসে থাকো। উত্তরে কাদের আলী একটি সামরিক হাসি হেসে বলল, ভাইজান, রুস্তম বুড়ো হলেও রুস্তম। যুদ্ধের দামামা শুনে কি সে ঘরে বসে থাকতে পারে? ঘোড়া পেয়েছো তো? পেয়েছি একটা যেমন তেমন। পৃষ্ঠা 419। যথাসময়ে দেখা গেল কাদের আলী একটি গাধার পিঠে চেপে প্রস্তুত। এ কিরকম ঘোড়া মিয়া সাহেব? আরে ভাই সাহেব, ঘোড়া আর গাধা একই জাত। সকলে বলে, তা বটে তা বটে, কিন্তু পড়লে যে একেবারে সকলের পিছনে। ফেরবার বেলায় রইব সকলের আগে। বুঝলে না ভাই, আল্লাহ দুনিয়া সৃষ্টি করেছেন, মানুষ সৃষ্টি করেছে আগুয়ার পিছু। আল্লাহর চোখে সব সমান। এমন তত্ত্বজ্ঞানীর প্রতিবাদ সম্ভব নয়। সকলে চুপ করে থাকে। বিজয়ী কাদের আলী আবার সামরিক হাসি হাসে। ন্যাড়া আর গঙ্গারামের বয়স অপেক্ষাকৃত অল্প। সাজ পোশাক পাওয়ার পক্ষপাতিত্ব হবে আশঙ্কা করে পরিচিত এক যাত্রাওয়ালার কাছে গিয়ে দুজনে চর্ম অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে এসছে। যোদ্ধা বলে যেমনটি বোঝায় ঠিক সেই রকম। চোখ ঝলসে যায়। বাহিনীকে পর্যবেক্ষণ করে নিয়ে জন সংকেত করলেই বিউগল বেজে উঠল। সঙ্গে সঙ্গে ঘোষিত হলো মার্চিং অর্ডার। একযোগে গোটা 25 বন্দুকের আওয়াজ হলো। যাত্রা করলো সৈন্যদল কাশীপুরের উদ্দেশ্যে। জন মেরিডিথ, প্রেস্টন অগলার সম্মিলিত কণ্ঠে গান ধরল, নান বাট দ্য ব্রেভ, নান বাট দ্য ব্রেভ, নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। সাহেবরা গান ধরেছে, কাজে অন্য সকলের কিছু গাওয়া চাই। তখন নানা কণ্ঠে নানা সুরে গান উঠল। সৈন্যবাহিনীর মতো সঙ্গীত বাহিনীও সমান বিচিত্র। পলাশির যুদ্ধ সম্বন্ধে একটা গান মুখে মুখে ছড়িয়েছিল। অনেকে আরম্ভ করলো সেটা। ছোট ছোট তেলেঙ্গা গুলি লাল কুর্তি গায়ে, হাঁটু গেড়ে মারছে তীর মীর মদনের গায়ে। পরে যদি মীর মদন, খাড়া মোহনলাল, জাফর আলী বেইমানিতে নবাবের হলো কাল। পৃষ্ঠা 420। কেউ আবার পলাশির যুদ্ধের ইতিবৃত্তে সন্তুষ্ট না হয়ে ক্লাইভের সময় থেকে ওয়ারেন হেস্টিংসের কালে চলে এলো। গান ধরল, হাতি পর হাওদা, ঘোড়া পর জিন, জলদি যাও ওয়ারেন আস্তিন। গানও চলে, পাও চলে। সৈন্যদল কসাই টোলা পেরিয়ে চিতপুর রোডে পড়ে।
পথের ধারের দরজা জানলা খুলে যায়। কোথায় চলেছে এরা সব? কেউ বলে সাহেবরা শিকার খেলতে যাচ্ছে, কেউ বলে সুখচরে সাহেবদের ছাউনি পড়বে। অধিকাংশ কিছুই বলে না, চুপ করে তাকিয়ে থাকে। এমন সময় তারস্বরে গঙ্গারাম গেয়ে উঠল, পামকিন লাউ কুমড়া কোকম্বর শশা ব্রিঞ্জেল বার্তাকু প্লাউমেন চাষা। গানটাকে ঠিক সামরিক সঙ্গীত বলা যায় না, কিন্তু সে বুঝে নিয়েছিল যে দেশকালপাত্র বিবেচনায় ইংরেজি গান কর্তব্য। তার ভাণ্ডারে এই গানটি ইংরেজির নিকটবর্তী জ্ঞাতি। তার ইংরেজি জ্ঞানে আর সকলে যতই বিস্মিত হয়, তার কণ্ঠস্বর তত উচ্চ থেকে উচ্চতর হতে থাকে, ব্রিঞ্জেল বার্তাকু প্লাউমেন চাষা। ইংরেজি অনভিজ্ঞরা ঈর্ষায় কানাকানি করে, মুখস্থ করে এসেছে রে, নতুবা ওর বিদ্যের দৌড় তো আমাদের অজানা নেই। বিশুদ্ধ ইংরেজি বা বাংলা গানের চেয়ে গঙ্গারামের মিশ্র সঙ্গীত মিশ্র বাহিনী কর্তৃক অধিকতর সংবর্ধিত হলো দেখে ন্যাড়া ঠুংরি তালে খাম্বাজ রাগিনীতে গান ধরে দিল। নাইট কাছে নিয়ার আছে, নিয়ারেস্ট অতি কাছে, কাট কাট কট খাট ফলোয়িং পাছে। পৃষ্ঠা 421। বা ভাই, বেশ বেশ, তোমরা না থাকলে কি এমন জমতো? চলুক দুজনে উত্তর চাপান। সার ভেঙে সবাই প্রায় দাঁড়ায় ওদের দুজনকে ঘিরে, যুদ্ধযাত্রা যাত্রা দলে পরিণত হওয়ার মতো আর কি। এমন সময় জন এসে গর্জন করে ওঠে, চাবুক চালায়। তাতে আসর ভেঙে গেলেও গান চলতে বাধা থাকে না। জন ফিরে গিয়ে বন্ধুদের বলে, জোড়া ফলস্টাফ খুব জমিয়েছে। জন বলে, মুন্সি তুমি চুপ করে আছো কেন? একটা কিছু গাও। আমি তো তোমাদের মতো জঙ্গি গান জানি নে, কি গাইব? বলো কি, তুমি জঙ্গি গান জানো না? তোমাদের গডেস কালী হচ্ছে গ্রেটেস্ট ওয়ারিয়ার। গডেস কালীর একটা গান ধরো। বেশ, তবে তাই হোক। এই বলে বিশুদ্ধ রামপ্রসাদী সুরে সে গান ধরে, আয় মা সাধন সমরে, দেখি মা হারে কি পুত্র হারে। বাস্তব সমসজ্জার সঙ্গে আধ্যাত্মিক যুদ্ধের সুর মিলে গিয়ে সে এক অপূর্ব আবহাওয়ার সৃষ্টি হয়। 100 ঘোড়ার 400 পা তাল দেয় সে সঙ্গীতে। সকলে তন্ময় হয়ে শোনে, আয় মা সাধন সমরে। জন, অনুবাদ করে বুঝিয়ে দেব নাকি? মেরিডিথ বলে ওঠে, অমন চেষ্টাও করো না মুন্সি, এসব দৈব সঙ্গীত অনুবাদের ধোপে টেকে না। কেমন করে জানলে? সুধায় প্রেস্টন আর রগলার। তবে একটা অভিজ্ঞতা বর্ণনা করি শোনো। দেশে থাকতে হে মার্কেট থিয়েটারের এক অভিনেত্রীর রূপে আমি মুগ্ধ হয়েছিলাম। নাটকে সাজত সে গ্রিক পুরাণের দেবী। কি রূপ, কি পোশাক! অনেক অনুনয় বিনয় ও অনেক বেশি অর্থ ব্যয় করে এক রাত তার কাছে থাকবার অধিকার পেয়েছিলাম। থাক থাক বলে ওঠে জন। থাকবে কেন? অনুবাদ মানে ভাষায় পোশাক খুলে দেওয়া, এই তো। সে গ্রিক দেবীর অনুবাদ করতে পেলাম কঙ্কালসার এক বুড়ি। আক্কেল ছেলামি রেখে সরে পড়লাম। পৃষ্ঠা 422। সেই থেকে অনুবাদের উপর আমার বিষম বিতৃষ্ণা, বিশেষ দেবদেবীর সম্পর্কিত হলে। সকলে হো হো করে হেসে ওঠে। রাম রাম বসু বলে, তবে না হয় থাক, কিন্তু সুরটা লাগছে কেমন? খুব সামরিক, প্রত্যেক গিটকিরিতে সঙ্গিনের খোঁচা মারছে। আয় মা সাধন সমরে, দেখি মা হারে কি পুত্র হারে। জনের সৈন্যদল জোড়াসাঁকোর একটা গলির মুখে এসে পড়তে একখানা সুদৃশ্য ব্রুহাম গাড়ি বাধা পেল। গাড়িখানা গলি থেকে বেরিয়ে রাস্তায় পড়ছিল। সৈন্যদলের হল্লায় ব্রুহাম থেকে মুখ বার করে দিল দুজন সুবেশ সুপুরুষ যুবক। দারিক বাবু, ব্যাপার কি? কেমন করে বলবো দেওয়ানজি? তা বটে, কলকাতায় তোমাদের নিত্যকার ব্যাপার। তাহলেও আজ কিছু বাড়াবাড়ি দেখছি দেওয়ানজি। যাই বলো দারিক বাবু, আমরা রংপুরে বেশ আছি, এমন নিত্য অশান্তি সেখানে নেই। দেওয়ানজি, সাহেবগুলোর স্পর্ধা বেড়ে উঠছে। এর প্রতিকার কি জানো? আমাদের স্পর্ধা এর চেয়েও বেশি বাড়িয়ে তোলা। তেমন আশা করবার মতো বুকের পাটা নেই। হবে হবে, সব হবে দারিক বাবু। একটা পাখি যখন ডেকেছে 1000 পাখি ডাকবে। ভোর হতে আর বিলম্ব নেই। সৈন্যবাহিনী চলে যায়। গাড়িখানা বড় রাস্তায় পড়ে একটা গলিতে মোড় ফিরে চলে যায় পূর্ব দিকে। কিছুক্ষণের মধ্যে জনরা সকলে মদনমোহন তলায় এসে পৌঁছয়। রামবসু জনকে মদনমোহনের মন্দিরের পরিচয় দিতে উদ্যত। এমন সময় ন্যাড়া চিৎকার করে ওঠে, কায়দা, ওই যে টুস্কি দি। টুস্কি জনের অফিসের উদ্দেশ্যে রওনা হয়েছিল,
এমন সময় জনতার বাধা পেয়ে পাশ দিয়ে দাঁড়িয়েছিল, আর ঠিক সেই সময়ে পড়ে গেল ন্যাড়ার চোখে। পৃষ্ঠা 423। সে উচ্চস্বরে হাঁকলো, ব্যাটালিয়ন হল্ট। ঘোড়া থেকে নেমে রাম বসু যায় টুস্কির কাছে। রেশমির আশ্রয়দাত্রী টুস্কির নামটা শুনেছিল জন রাম বসুর মুখে। কাজেই জন বুঝলো যে ঘটনা এবার চূড়ান্ত পরিণামের দিকে ঘনিয়ে উঠেছে। মাধব রায় জলসার নিমন্ত্রণ চিঠি পেয়ে ছুটে উপস্থিত হলো শোভাবাজারে রাধাকান্ত দেবের কাছে। বলল, হুজুর, আজ কাশীপুরের বাগানবাড়িতে মেয়েদের উপর অত্যাচার হওয়া আশঙ্কা আছে, দেখুন চিঠি। রাধাকান্ত দেব চিঠিখানা পড়ে বললেন, লোকটার আস্পর্ধা তো কম নয়, একবারে রঘু ডাকাতের মতো নোটিশ দিয়ে অত্যাচার করে। আচ্ছা, তুমি এক কাজ করো, আমার চিঠি নিয়ে যাও লাট কাউন্সিলের সেক্রেটারি ম্যাকার্থির কাছে। রাধাকান্ত দেবের চিঠি নিয়ে মাধব রায় গেল ম্যাকার্থির কাছে। ম্যাকার্থি তখন স্পোকারের নামে চিঠি লিখে মাধব রায়ের হাতে দিল। চিঠিতে লিখে দিল যে সে যেন অবিলম্বে পুলিশ নিয়ে কাশীপুরের বাগানবাড়িতে গিয়ে উপস্থিত হয়। মেয়ে ছেলের উপর অত্যাচার নিবারণ করতে হবে। স্পোকারের তলে তলে সহানুভূতি ছিল মতি রায়ের সঙ্গে, কিন্তু হলে কি হয়, লাট কাউন্সিলের সেক্রেটারির চিঠির মূল্য মতি রায়ের গোপন অর্ঘ্য নিবেদনের চেয়ে অনেক বেশি। সে তখনই জন 25 পুলিশ নিয়ে রওনা হলো কাশীপুর অভিমুখে। এতক্ষণে মাধব রায়ের দৌত্য সফল হলো। এবারে সে ফিরে গেল নিজের বাড়িতে। সবাই বলল, যাবে না আজ কাশীপুরের বাগান বাড়িতে? মাধব রায় বলল, বাপরে, মতির দাদার নিমন্ত্রণ, না গেলে রক্ষে আছে। তবে এত পাইক বরকন্দাজ সঙ্গে নিচ্ছ কেন? আরে বাপু, রাজার নিমন্ত্রণে রাজার মতো যেতে হয়। তারপরে হেসে বলে, রাজা না হই রাজার ভাই তো বটি। মাধব রায় জন 25 পাইক বরকন্দাজ নিয়ে ব্রুহাম গাড়ি চড়ে রওনা হয় বাগান বাড়ির দিকে। সমস্ত কলকাতা শহর আজ কাশীপুর অভিমুখী। পৃষ্ঠা 424। টুস্কি রাম বসুর কাছে সংক্ষেপে গত 1 মাস কালের ঘটনা বর্ণনা করল। সৌরভী যে রেশমি যে তার সহোদরা, সে যে জোড়ামো গায়ের মেয়ে, সমস্ত খুলে বলল। কিছুই গোপন করল না, আর গোপন করবার কারণও ছিল না। স্বাভাবিক অবস্থা হলে এসব বর্ণনা ও ব্যাখ্যায় কিছু সময় লাগত, কিন্তু তড়িঘড়ি অবস্থায় তার সমস্ত দ্রুত নিঃশেষ হলো। সংকটকালে মানুষ এক পদক্ষেপে 10 ধাপ অতিক্রম করে। রাম বসু ও ন্যাড়া স্তম্ভিত হয়ে সব শুনল। কাহিনী শেষ হয়ে গেলেও কথা সরল না তাদের মুখে। ন্যাড়া প্রথমে কথা কইল, বলল, এ যেন একটা রূপকথা। কেবল সেই হারানো ভাইটিকে পাওয়া গেলেই আমার কথাটি ফুরলো, নোটে কাজটি মুড়লো হতো। বহুদর্শী রাম বসু দীর্ঘশ্বাস ফেলে বলল, সংসারের রূপকথা অত শীঘ্র ফুরোয় না, আর সংসারের নোটে গাছের ডালপালাও খুব জটিল। তারপর বলল, চল, তোকে জন সাহেবের সঙ্গে পরিচয় করিয়ে দিই। ইতিপূর্বেই জনের পরিচয় ও তাদের সদল বলে আগমনের উদ্দেশ্য বর্ণনা করেছে রাম বসু। টুস্কিও বলেছে যে সে জনকে খবর দেবার উদ্দেশ্যেই রওনা হয়েছিল, তবে রাম বসুর সাক্ষাৎ যে পাবে এমন আশা ছিল না। রাম বসু জনকে বলল, জন, এই মহিলাটি হচ্ছে রেশমির আপন বোন। এদের জীবনে অনেক কমেডি অফ এরার্স, অনেক রোম্যান্স আছে, সেসব এক সময় খুলে বলবো। আপাতত এইটুকুতেই সন্তুষ্ট থাকো। তারপরে সংক্ষেপে জানালো যে টুস্কি তাকে রেশমির সন্ধান দেবার জন্যই যাত্রা করেছিল। জন টুস্কিকে অভিবাদন করে জানালো যে তার মুখে রেশমির সঠিক সংবাদ পেয়ে অনেকটা নিশ্চিন্ত হলো, কিন্তু সশরীরে তাকে পাষণ্ডটার কবল থেকে উদ্ধার না করা পর্যন্ত সম্পূর্ণ নিশ্চিন্ত হতে পারছে না। তারপরে জন মেরেডিথ, অগলার ও প্রেস্টনকে সব খুলে বলে জানালো যে ওই মহিলাটি রেশমির সহোদরা। মেরেডিথ প্রেস্টন ও অগলারকে একান্তে ডেকে বলল, উষার সৌন্দর্য প্রভাতের সৌন্দর্যের সূচনা দিচ্ছে, জন ঠকেনি। প্রেস্টন বললে, এরকম মেয়ের জন্য লড়াই করে আনন্দ আছে। পৃষ্ঠা 425। অগলার বলল, শুধু লড়াই কেন, মরতেও আনন্দ, নইলে ইলিয়াড কাব্য লেখা হতো না। রাম বসু বলল, আর দেরি নয়। জন বলল, নিশ্চয়। তারপর সে হাঁকল, ব্যাটালিয়ন টেনশন, ব্যাটালিয়ন মার্চ। মদন মোহনতলা ও বাগবাজারে বিস্মিত উচ্চকিত করে বিচিত্র বাহিনী আবার যাত্রা শুরু করলো সম্মুখে বাগবাজারের খাল। রাম বসু বলল, টুস্কি, তুই সঙ্গে যাবি? বাহ, সঙ্গে যাব না তো কি এখানে থাকবো? তুই যে ঘোড়ায় চড়তে পারিস না। হেঁটেই যাব। হেঁটে যাব কি রে, ঘোড়ার সঙ্গে হেঁটে পারবি কেন?
তখন সমস্যার সমাধান করে দিল কাদির মিয়া। সে বলল, বিবিজান যদি তার ঘোড়ায় চাপে তবে সে ঘোড়াটা দিতে পারে। টুস্কি বলে উঠল, কায়দা, এ কিরকম ঘোড়া? কাদির আলী একগাল হেসে বলল, সওয়ারের গৌরবে ব্যাটার গাধা জন্ম ঘুচে যাবে, মেহেরবানি করে চাপতে হুকুম হোক। রাম বসু বলল, মিয়া সাহেবের যৌবন যেন এখনো যায়নি। বহুত আচ্ছা মুন্সিজি, বাহাদুর আদমির যৌবন আর বীরত্ব কখনো যায় না। অগত্যা টুস্কি ঘোড়ায় চাপল। রাম বসু বলল, যা, ব্যাটার গাধা জন্ম ঘুচে গেল। পরজন্মে উচ্চ শ্রোবার বাচ্চা হয়ে কার্তিক গণেশকে পিঠে করে ছুটোছুটি করে বেড়াবে। টুস্কি বলল, কায়দা, এমন দুঃখের সময়ও এমন সব হাসির কথা মনে আসে তোমার? ওই যে শুনলি না কাদির আলীর কথা, বাহাদুর আদমির রস আর রঙ্গ কখনো যায় না। পথ শেষ হয়ে এলো, সূর্য ডোবে ডোবে অদূরে কাশীপুরের বাগানবাড়ির প্রকাণ্ড সৌধ। পৃষ্ঠা 426, অধ্যায় 22, অগ্নিদেব। বাগানবাড়িতে একতলার প্রকাণ্ড নাচঘরের 5টা ঝাড়ের আলোয় শুভ্র জাজিমে আসীন শয়ান, অর্ধশয়ান বাবুদের সোনার চেন, হীরার আংটি, কোঁচানো চাদর, গিলে করা জামা, কুঞ্চিত কেশদাম, মসৃণ টাক, নিমিল উন্মিল রক্তাভ নেত্র অপূর্ব শোভা বিস্তার করছে। সেই সঙ্গে ফুলের মালা, আতর গোলাপের আর সুরার গন্ধ টানা পাখার বাতাসের তালে তালে হিল্লোলিত। অদূরে উপবিষ্টা নিকিবাইজি তানপুরা নিয়ে গান করছে, বাজে পায়ো রিয়া ঝানানানা। অনেক বাবু ইতিমধ্যেই স্থান কাল পাত্র সম্বন্ধে গত সম্বিত। যাদের চৈতন্য এখনো মহাপ্রলয়ে নিমজ্জমান নয়, তাদের কেউ কেউ তাকিয়ার উপর টোকা মেরে গানের সঙ্গে তাল দেবার চেষ্টায় নিযুক্ত। কেউ কেউ তাল রক্ষার চেষ্টায় সমে পৌঁছবার আগেই ঢুলে পড়ছে। কোনো কোনো বাবু স্খলিত বচনে কিছু বলবার চেষ্টা করছে, কিন্তু সুরাবিকল বাগযন্ত্র অন্তরায়। এ বাবু সমাজের মাঝখানে উচ্চাবচ্চ গিরিশৃঙ্গ সমাজে কাঞ্চনজঙ্ঘার ন্যায় মতি বিরাজমান। লোকটা সুরার নীলকণ্ঠ, সকলের চেয়ে বেশি পান করেও এখনো পুরোপুরি সজ্ঞান। তার হাতের গোটা আষ্টেক আংটিতে, হীরের বোতামে, সোনার চেনে, সুচিকন টাকে বিদ্যুৎ খেলছে। রক্তাভ চক্ষুর্দয় মঙ্গল গ্রহের মতো নির্নিমেষ, 6 রিপু তার সমস্ত মুখে অসংখ্য ছাপ মেরে দিয়েছে, হাত ফিরতি চিঠিতে যেমন হয়ে থাকে। রাত্রি প্রথম প্রহর। এমন সময়ে বেচারামবাবু বলে উঠল, রায়মশাই, এইসব পায়োরিয়া টায়োরিয়া এখন থাকুক, এবারে বাঘের খেলা আরম্ভ করতে হুকুম দিন। বাঘ শব্দটা জনৈক বাবুর সুপ্ত চৈতন্যে সুরসুরি দেওয়াতে সে জেগে উঠল। বাঘ শব্দটা তখনও তার মগজে ঘুরছে। চিৎকার করে বলে উঠল, বাঘের বিক্রম সম মাঘের হিমানি। তার সুরা জড়িত হুঙ্কারে অনেক বাবুর নিদ্রাভঙ্গ হলো। বেচারামের দাবির সমর্থনে সবাই বলে উঠল, হাঁ হাঁ, বাঘের খেলা আরম্ভ হোক। নিকিবাইজির গান শুনতে আমরা আজ আসিনি। পৃষ্ঠা 427। বাঘের খেলা সার্কাসের শেষ খেলা। বর্তমান প্রসঙ্গে আসরে রেশমির আগমন। মতি রায় বলল, আপনারা আরেকটু অপেক্ষা করুন, মাধব রায় আগে আসুক। বেচারাম বলে উঠল, কেন বাবা, মাধবের চেয়ে কি আয়ান ঘোষের দাবি কম? আবার সকলে একযোগে বলে উঠল, হাঁ হাঁ, মাধবের চেয়ে আয়ান ঘোষের দাবি বেশি। বেচারাম বাবু গান ধরল, রাধা তুই রেশমি হলি কলকাতাতে, জীবনের সুখ কি বল না, পড়লি যদি আমার পাতে। সমবেত ঐকতানে সকলে গেয়ে উঠল, রাধা তুই রেশমি হলি কলকাতাতে। বেড়ে ভাই, বেড়ে হয়েছে, বলিহারি যাই। তখন বাবুগণ রেশমির রূপ, গুণ, বয়স ও আনুষঙ্গিক অন্যান্য বিষয় নিয়ে আলোচনা আরম্ভ করল। কেউ বলল, এই চিজ মিলল কোথায়? কেউ বলল, চোরের উপর বাটপাড়ি আর কি। কেউ বলল, মেয়েটা খাঁটি ফিরিঙ্গি, চন্দননগর থেকে চুরি করে আনা। সকলে একসঙ্গে বলে উঠল, রায়মশাই, এবার আর সবুর সয় না, এবারে বের করুন আপনার রেশমি পুতুল। মতি রায় বলল, আর একটু সবুর করুন, মাধব এসে পড়ুক। এমন সময়ে বাইরে বন্দুকের আওয়াজ উঠল। দোতলার ঘরটায় দরজা বন্ধ করে রেশমি বসেছিল। ক্ষুদিরাম বারে বারে দরজায় ধাক্কা দিয়ে বলে গিয়েছে, শিগগির সাজ পোশাক সেরে নাও, বাবুরা বসে আছে। রেশমি বারে বারে বলেছে, এই হলো আমার। ততক্ষণ সবাই নিকিবাইজির গান শুনুক না। কেন যে সে দেরি করছে নিজেই তা ভালো করে জানে না। বলা বাহুল্য, সাজ পোশাক সে করেনি, নিজের শাড়িখানা মাত্র পরেছিল। পৃষ্ঠা 428। ঘরটার দক্ষিণ পশ্চিম খোলা,
দক্ষিণের জানলা দিয়ে কলকাতার দিকটা দেখা যায়, পশ্চিমের জানলা দিয়ে দেখা যায় ঠিক সম্মুখে গঙ্গা। দক্ষিণের জানলার ধারে সে দাঁড়িয়ে আছে, কোনো আশা ভরসা মনে পোষণ করছিল কি? টুস্কি গিয়ে খবর দেবে দলবল নিয়ে উদ্ধারের জন্য আসবে জন, এমন আশা পোষণ বাতুলতা মাত্র। তবু সেরকম ক্ষীণ আশা হয়তো ছিল মনে, সময় বিশেষে মানুষ বাতুল। লতায় বেয়ে উঠবার জন্য সরু একখানা কঞ্চির আবশ্যক হয়, আশালতার পক্ষে সেটুকুও অনাবশ্যক। কিন্তু দক্ষিণ দিকে দলবল কেন? একটা মানুষ পর্যন্ত নেই। সে ভাবলো ভালোই হলো, টুস্কি বেঁচে গেল। আর জনের কথা মনে হতেই দু চোখ জলে ভরে উঠল। এহেন সময়ে এহেন লোকের স্মরণে অশ্রুদ্গম। ভালোবাসা যে একমুখী পথ। এবারে সে পশ্চিমের জানলায় এসে দাঁড়ালো। ওপারে জনশূন্য তরুশূন্য দিগন্তে মহাসমারোহে সূর্য অস্তায়মান। স্তরে স্তরে মেঘপুঞ্জ রচনা করেছে বিরাট সৌধ। সূর্য তাকে স্পর্শ করবা মাত্র বর্ণ বিপর্যয় শুরু হলো পাথরগুলোয়। কালো হয়ে উঠল সাদা, সাদা হয়ে উঠল ভাস্বর, ক্রমে সমস্ত উজ্জ্বল প্রজ্জ্বল সমুজ্জ্বল। ধীরে ধীরে আগুন ছড়িয়ে পড়ল মহল থেকে মহলে, শিখর থেকে শিখরে, এ প্রান্ত থেকে ও প্রান্তে। কোন রূপকথার রাজপুরী পুড়ে যাচ্ছে দৈবী শিখায়। খান খান হয়ে চুর চুর হয়ে ভেঙে ভেঙে পড়ছে প্রাসাদ, বলভি, অলিন্দ, বাতায়ন, গম্বুজ, শিখর, কার্নিশ। গঙ্গাবক্ষে বিস্তারিত হয়ে গেল স্বর্ণময় সেতু, ঠেকলো এসে এপারে ঠিক বাগানবাড়ির ঘাটে। অবাক চোখে তাকিয়ে আছে রেশমি। ক্রমে সব ম্লান, নিস্তেজ, নিষ্প্রভ হয়ে গেল। তবু সে তাকিয়েই রইল। এ কি মহান ইঙ্গিত ভাস্করের! এ কি পথনির্দেশ মৃত্যুর, মুক্তির! এমন সময় চমকে উঠল সে বন্দুকের শব্দে, যে শব্দে নিচতলায় বাবুর দল চমকে উঠেছিল। সেই আওয়াজ। মতিরা একজন মোসাহেবকে বলল, মাধব এসে পৌঁছলো বোধহয়, যাও তাকে অভ্যর্থনা করে নিয়ে এসো। লোকটা যেতে না যেতেই বাইরে বিষম কোলাহল উঠল, বেশ একটু চড়া রকমের কোলাহল। ভিতরে বাবুরা বলে উঠল, মাধব রায়ের একই রকম আচরণ, যেন ডাকাত পড়ল। পৃষ্ঠা 429। বাইরে ঘোড়ার রেশা, কোচম্যান, আড়তালি, সিপাহী, বেহারার হাঁক ডাক অন্ধকারকে যেন গুলিয়ে ঘেঁটে দিল। ব্যাপার কি হে? বাবুরা চঞ্চল হয়ে উঠল। কেউ কেউ অতি কষ্টে দেহটা টেনে দরজায় এসে দাঁড়ালো। এতক্ষণ চণ্ডীবংশী নজরবন্দি হয়ে এক কোণে বসেছিল, এখন প্রথম সুযোগেই গৃহত্যাগ করে অন্ধকারে গা ঢাকা দিল। বাইরে মাধব রায়ের দল আর স্পোকারের সিপাহীদের সঙ্গে বাগানবাড়িতে আগত বাবুদের, আড়দালি, চাপরাশি, বেহারা, বরকন্দাজদের সংঘর্ষ বেঁধে গিয়েছে। সমস্ত সংঘর্ষেরই সূচনায় ইতিহাস অন্ধকারাচ্ছন্ন। কুরুক্ষেত্রের মহাহর থেকে পাড়ার বেলগাছটা নিয়ে হাঙ্গামা কোনোটাই পূর্ব পরিকল্পনা প্রসূত নয়। যুযুধান দুটো দল মুখোমুখি হওয়াটাই আসল, তারপরে লাঠালাঠি কাটাকাটি সে তো নিশাবসানে দিবা সমাগমের মতো সুনিশ্চিত। মাধব রায় আর স্পোকারের 50 লোক, তার মধ্যে অনেকগুলোই অশ্বারোহী। বাগানবাড়িতে এসে পৌঁছলে একটা শোরগোল পড়ে যায়। এরা আবার কারা এলো? হয়তো ঘোড়াগুলো ক্ষেপে উঠেছিল, হয়তো দুপক্ষের বরকন্দাজ তেরিমেরি হয়েছিল, হয়তো আড়দালি চড়া মেজাজে কথা বলেছিল। অমনি ব্যাস শুরু হয়ে গেল। বন্দুক ছুড়ল স্পোকার। মতিরায়ের বরকন্দাজেরাও ছুড়ল বন্দুক। তারা জানতো না যে কোম্পানির সিপাহী এসেছে। তখন দুপক্ষের বন্দুক ছোড়বার পাল্লা পড়ে গেল। সৌভাগ্যবশত সবগুলোই ফাঁকা আওয়াজ। বন্দুকের আওয়াজে ফিটন ব্রুহামের ঘোড়াগুলো ক্ষেপে উঠে এদিক ওদিক ছুটে চলে গেল। পালকির বেহারাগুলো মুক্তি দায়নি গঙ্গায় ঝাঁপিয়ে পড়ল। চারিদিকে ব্যবস্থা ও অবস্থা লণ্ডভণ্ড হওয়ার মতো। এমন সময় অনেকগুলো ঘোড়ার পায়ে দরবড়িতে সকলে চমকে উঠল। আবার কারা আসে? জনের দল বলে সে পৌঁছল। রেশমি এসব কাণ্ডের মর্ম বুঝতে পারল না। গোলমালটা তার কানে প্রবেশ করল, কিন্তু তার অর্থটা নয়। নিমজ্জমান ব্যক্তির বিশ্বাস করতে সাহস হয় না যে তার উদ্ধারের আয়োজন চলছে, বিশেষ যখন রেশমি নিজের সংকল্প সাধনের জন্য দোতলার সে ঘরটি পরিত্যাগ করে বেরিয়ে গিয়েছিল। পৃষ্ঠা 430। টুস্কি জনকে ইঙ্গিতে দোতলার ঘরটা দেখিয়ে দিল, ওই ঘরে রেশমি আছে। তখন জন, মেরেডিথ, অগলার, প্রেস্টন, রাম বসু ও ন্যাড়া ছুটল দোতলার ঘরটা লক্ষ্য করে। পথপ্রদর্শিকা টুস্কি।
বেচারাম বাবুর দল যে যেখান দিয়ে পারল বেরিয়ে ছুটল গঙ্গার দিকে। গঙ্গা হিন্দুর শেষ আশ্রয়। অন্ধকারে ছুটতে ছুটতে বেচারাম বলে উঠল, ওরে আয়ান এলো ভীষণ রূপে দরবড়িয়ে ঘোড়া, কলির কেষ্ট পালা এবার নইলে হবি খোঁড়া। বেচারাম জাত কবি, সংকটকালেও ছড়া আওড়ায়। সবাই গেল, গেল না কেবল মতি রায়। মুহূর্তে গোলমালের অর্থ বুঝলো সে, বলে উঠল, ওহো, সে হারামজাদা মেধোটা এসেছে আমার শিকার ছিনিয়ে নিতে, রহপাচি। এই বলে সে ছুটল দোতলার ঘরটার দিকে। মতি রায় ও জনেরা ঠিক একই সময়ে ঘরটায় ঢুকলো, বিপরীত দুই দিক থেকে। সবাই দেখলো ঘর শূন্য। পর মুহূর্তে টুস্কি চেঁচিয়ে বলে উঠল, ওই মতি রায়। মতি রায়। জন ছুটে এসে মারল তাকে এক লাথি। রেশমি কোথায় বল? কে দেবে উত্তর? ধরাশায়ী মতি রায় তখন সিঁড়ি দিয়ে গড়িয়ে পড়ছে। আগুন, আগুন! চারিদিক থেকে নানা কণ্ঠে চিৎকার উঠল, আগুন, আগুন! বেরিয়ে এসো, বেরিয়ে এসো! ক্ষণকালের জন্য জনেরা হতভম্ব হয়ে গেল। তারপরে দেখলো যে সত্যই নিচতলায় আগুন লেগেছে। সকলে তখন বাড়ি ছেড়ে বের হয়ে যাচ্ছে। জনেরা ভাবলো রেশমি নিশ্চয় বেরিয়ে গিয়েছে। তারাও দ্রুত বেরিয়ে এলো। মতি রায়ের লোকজন মতি রায়কে টেনে বের করলো। কিন্তু রেশমি কোথায়? কোথাও তো নেই। কিংবা প্রকাণ্ড জনতার মধ্যে অন্ধকারে কোথাও থাকলেও খুঁজে পাওয়া সহজ নয়। রাম বসু, টুস্কি, ন্যাড়া, রেশমি, রেশমিদি বলে চিৎকার শুরু করলো। কিন্তু জনতার কোলাহল ছাপিয়ে সে ডাক রেশমির কানে পৌঁছবার কিছুমাত্র সম্ভাবনা ছিল না। পৃষ্ঠা 431। আগুন, আগুন! সমস্ত নিচতলাটা আগুনে ছেয়ে ফেলেছে। শত্রু মিত্র ভুলে তখন সবাই তাকিয়ে আছে প্রবর্ধমান অগ্নিকুণ্ডের দিকে। কেমন করে লাগলো? কে লাগালো? মদের ভাড়ারে আগুন, নাচঘরে আগুন, আতশবাজিগুলোয় আগুন। সমস্ত দাউ দাউ করে জ্বলছে। জানলা দিয়ে, দরজা দিয়ে, ফাঁক ফোকর দিয়ে শত শত অগ্নিময় জিহ্বা করে বের হচ্ছে। আকাশ আচ্ছন্ন ধোঁয়ায়। তুবড়িগুলো যেটা যেভাবে ছিল অগ্নি প্রস্রবণ ছোটাচ্ছে। হাউইগুলো পাগলের মতো হুসহাস করে অন্ধকারকে ঢু মেরে ছুটছে। ঝাড় লণ্ঠন, আয়না, দেয়াল জোড়া ছবিগুলো খান খান হয়ে ঝনঝন শব্দে ভেঙে ভেঙে পড়ছে। ক্ষণকালের জন্য বৃহৎ জনতা স্তব্ধ হয়ে গেল। জনেরা ভুলে গেল রেশমির প্রসঙ্গ। আগুনের সুযোগ নিয়ে রেশমি পালিয়েছে, কাছেই কোথাও আছে ভেবে জনেরা নিশ্চিন্ত হয়েছিল। এমন সময় আকাশের দিকে ইঙ্গিত করে নাড়া বলল, দেখো টুস্কিদি, লকেট বাজিগুলোর কি বাহার! একটা লকেট বাজি ফেটে গিয়ে আকাশে আগুনের অক্ষরে লিখে দিল, রেশমি মিলন। আর একটা, আর একটা, আর একটা। আকাশ অগ্নিময়, রেশমি নামে গেল ভোরে। সেই অগ্নিময় প্রভায় তেতলার ছাদ লক্ষ্য করে টুস্কি চিৎকার করে উঠল, কায়েদা, ওই যে রেশমি! সত্যি তো রেশমি! ওরে রেশমি, নেমে আয়! রেশমি, নেমে আয়, নেমে আয়! এতক্ষণে রেশমি দেখতে পেল যে আলোয় ওরা দেখেছিল তাকে। সেই আলোতেই সে দেখলো ওদের, দেখলো যে রাম বসু, টুস্কিরা এসেছে। ঠিক সেই মুহূর্তে তার প্রাণে প্রবেশ করলো জনের করুণ মিনতি, রেশমি, নেমে এসো! রেশমি, নেমে এসো! এ পর্যন্ত রেশমি ছিল নিশ্চল, নির্বিকার, পাষাণবৎ। জনের কণ্ঠস্বর কানে যেতেই পাষাণ গলল। সে বলে উঠল, জন, জন, তুমি এসেছো? রেশমি, আমি ভুল বুঝেছিলাম, ভুল করেছিলাম, নেমে এসো। পৃষ্ঠা 432। রেশমি বলল, জন, তুমি এসেছো? আবার আমার বাঁচতে ইচ্ছে করছে, আবার আমার তোমার বুকে ফিরে যেতে ইচ্ছে করছে, কিন্তু তা বুঝি হবার নয়। জন আর্তস্বরে বলে উঠল, এখনো সময় আছে, নেমে এসো, নেমে এসো। না জন, আর সময় নেই। নিজের হাতে লাগিয়েছি আমি আগুন, এ আগুন এখন আমার সাধ্যের অতীত। তবে দাঁড়াও, আমি যাচ্ছি বলে জন ছুটল সেই অগ্নিকুণ্ডের দিকে। আইসে জন, পাগলের মতো আচরণ করো না। এই অগ্নিকুণ্ডে প্রবেশ করলে বাঁচবে কে? আমি বাঁচতে চাই না, আমি রেশমিকে চাই বলে জন এগিয়ে গেল। তখন অগলার, প্রেস্টন ও মেরিডিথ তিনজনে মিলে জনকে আটকে রাখলো। ওদের হাত ছাড়াবার উদ্দেশ্যে ধস্তাধস্তি করতে করতে জন বলল, তোমরা বুঝছো না, রেশমিকে ছাড়া আমার জীবন নিরর্থক। ছাড়ো, ছাড়ো। জনের প্রচেষ্টা লক্ষ্য করে রেশমি বলল, জন, এখানে প্রবেশ করলে মরবে, মরে কি লাভ? আমিও আর মরতে চাই না, কিন্তু এখন আর বাঁচবার পথ নেই। সবাই দেখলো রেশমি অত্যুক্তি করেনি। একতলা দোতলা ভয়াবহ অগ্নিকুণ্ডে পরিণত
পলায়নের পথ বন্ধ করে আগুনের শিখা তেতলার ছাদে রেশমির পায়ের কাছে পৌঁছেছে। নাড়া আগুন টপকাতে গিয়ে জখম হলো, তাকে সবাই সরিয়ে নিয়ে এলো। আর জন কিছুতেই ছাড়া পেল না বন্ধুদের হাত থেকে। পাগলের মতো সে বলতে লাগলো, মেরিডেথ, প্রভুর দোহাই দিয়ে বলছি, একটিবার আমাকে ছেড়ে দাও, আমি ওকে নামিয়ে নিয়ে আসি, না হয় দুজনে এক শিখায় প্রাণ বিসর্জন করি। রেশমি ধূম নিরুদ্ধ কণ্ঠে বলল, জন, বড় দুঃখে মরতে যাচ্ছিলাম, এখন বড় আনন্দে মরছি। কখনো ভাবতে পারিনি জীবন পেয়ালার শেষ চুমুকে এমন অক্ষয় অমৃত ছিল। মরবার আগে জেনে গেলাম যে তোমার ভালোবাসা হারাইনি। এর চেয়ে আর কি বেশি পেতাম বেঁচে থাকলে? তখনও ছাড়া পাওয়ার আশায় জন ধস্তাধস্তি করছে, টুস্কি মাথা কুটছে। ন্যাড়ার দৈহিক যাতনাকে ছাড়িয়ে গিয়েছে মানসিক দুঃখ, সে লুটিয়ে লুটিয়ে কাঁদছে। কেবল নিশ্চল কাষ্ঠপুত্তলিকাবৎ দণ্ডায়মান রাম রাম বসু। পৃষ্ঠা 433। তখন শত্রু মিত্র ভেদাভেদ ভুলে সেই প্রকাণ্ড জনতা অসহায়ভাবে তাকিয়ে রইল তেতলার ছাদের দিকে। মৃত্যুর অগ্নি নাগিনীর বলয় বেষ্টন ক্রমে সংকীর্ণতর হতে হতে স্পর্শ করেছে রেশমির অঙ্গে। তার পায়ের নখ থেকে মস্তকের প্রতি কেশ দেদীপ্যমান, তার তরুণ মুখচ্ছবির প্রত্যেকটি রেখা দৃষ্টিগম্য। মৃত্যুর রক্তপদ্মের মধুকোষের উপরে দণ্ডায়মান সে মূর্তির কি দিব্যকান্তি! আকাশ জোড়া অন্ধকারের পটে ওই ভাস্বতী মূর্তিটি আজ যেন সমগ্র চরাচরের একমাত্র দর্শনীয় সামগ্রী। সমগ্র জনতার সমবেত হায় হায় ধ্বনির মধ্যে অগ্নিবলয় গ্রাস করল রেশমিকে। এখন বহ্নি বয়ন বিবাহের দিব্য দুকুলে তার দিব্য অঙ্গ মণ্ডিত। অগ্নিশিখায় বলয় তার বাহুতে, অগ্নিশিখার কুণ্ডল কর্ণে, অগ্নিশিখার সিঁথি সীমন্তে, অগ্নিশিখার স্বর্ণহার তার কণ্ঠে। অবশেষে স্বয়ং অগ্নিদেব স্বর্ণোজ্জ্বল কিরিট পুড়িয়ে দিলেন তার শিরে। একবার সে চিৎকার করে বলল, জন, সেদিনের সেই কথাটা। আর কিছু শোনা গেল না, শেষ হলো না সেই কথাটা। মানুষের শেষ কথাটা আর শেষ হলো না। অগ্নিশিখা নিস্তেজ হয়ে আসবার সঙ্গে সঙ্গে তারাগুলোর জ্যোতি উজ্জ্বলতর হয়ে উঠতে লাগলো। জগতে ওদের ভাষাটাই সত্য। আগুন নিভে আসতেই চারিদিক গাঢ়তর অন্ধকারে আচ্ছন্ন হলো। তখনও শেষ দু একটা লকেট কর্তৃক নিক্ষিপ্ত রেশমি অক্ষরের আঁচড় একবারে মিলিয়ে যায়নি আকাশের পট থেকে। শুনছিলেন শ্রী প্রমথনাথ বিশি রচিত কেরি সাহেবের মুন্সি উপন্যাসটির আজকের পর্ব। গ্রন্থ পাঠে নন্দিনী সরকার, শ্রুতিগ্রন্থ নির্মাণে শুক্লা রায়। কোয়ারেন্টিন রিডিংস আপনাদের কেমন লাগছে তা আমাদের জানাতে আপনারা আমাদেরকে ইমেল করতে পারেন info.fsdju@gmail.com এই ইমেল আইডিতে।